আচ্ছা, আপনাদের যাদের কুইকবুক ওপেন করছেন সবার ইন্টারফেস কি যে এটার মতো, চেহারা কি এটার মতো? না না না, এটার মতো চেহারা না, তাই তো? আচ্ছা, অনেকের আবার এই বাম সাইডে ব্ল্যাক কালারের প্যানেলটা আছে, অনেকের নাই, তাই তো? না না না, অ্যাকাউন্টেন্টটা সাদা আসলেও এটা হচ্ছে ইউএসএ ভার্সন। ইউএসএ ভার্সনের চেহারা একটা একজন এক রকম, এক এক দেশে এক এক রকম। কিন্তু কম্পোনেন্ট সব সেম। যেমন ধরেন আপনি যদি এই যে মাই অ্যাপস, ধরেন আপনার চেহারাটা এরকম, এই মাই অ্যাপসে যদি ক্লিক করেন, দেখেন আপনার এখানে ওই যে ব্ল্যাক কালারের প্যানেলের মধ্যে যা আছে সবই আছে। অ্যাকাউন্টিং, বিলস, এক্সপেন্স অ্যান্ড বিল, সেলস, কাস্টমার হাব, টিম। টিম মানে হচ্ছে ওই যে পেরোল, হ্যাঁ। তারপর টাইম, প্রজেক্ট, সবই আছে এখানে। এই অ্যাকাউন্টিং থেকে আমরা কি কি পাই দেখেন, চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং যা থাকে সবই আছে। তার মানে কম্পোনেন্ট সব সেমই আছে, কিন্তু চেহারা হয়ে গেছে একটু ডিফারেন্ট, বুঝছেন? এটাই সমস্যা। তো যদি আপনারা, আপনার যেটা ভাই, আপনার যেটা, আপনারটা চেহারা কেমন দেখি? দাঁড়ান আমি আসতেছি। আমার তো ইউএসএ যেমন অ্যাকাউন্টিং পাচ্ছি না। আমার তো অ্যাকাউন্টেন্ট আর ইয়ে আছে এই যে মাই অ্যাপস, এখানে কি হবে? এই যে অ্যাকাউন্টেন্ট মোড মে আছে আদি রুটের ভিতর কাজ করতে হবে স্যার জি, একটা অ্যাকাউন্ট স্যার এন্ড হয়ে গেছে। হ্যাঁ। মানে অ্যাকাউন্ট না কোম্পানি? কোম্পানি এন্ড হয়েছে, অ্যাকাউন্ট আর এন্ড হয় না। আচ্ছা, তাহলে আরেকটা ওই অ্যাকাউন্টের মধ্যে কি আরেকটা কোম্পানি অ্যাড করুন? হ্যাঁ আরেকটা কোম্পানি অ্যাড করুন। হ্যাঁ, এই যে ধরেন আপনাদেরকে লিংক দিছি, তো আমি আবার দিচ্ছি, দেখেন। এই যে এই লিংকটাতে যেতে হবে, হ্যাঁ। এখন কিন্তু ইউএসএ ভার্সন ছাড়া কোনোটাতে ফ্রি নেই। আর যেগুলো এখন ইউএসএ অ্যাকাউন্ট হয়ে আছে, হ্যাঁ, হয়ে আছে কিন্তু মেয়াদ শেষ। না মেয়াদ আপনাকে দেখাই, এই যে আসেন, এই যে দেখেন আমি যে লিংকটাতে গেলাম, এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিংক ছাড়া আপনি নতুন কোম্পানি ওপেন করতে পারবেন না। একটু স্যার যদি দেখে দেন না সাথে, তাহলে দাঁড়ান, কষ্ট যখন করেন একটু করে হচ্ছে স্যার উপরেরটা দিলাম তো, উপর থেকে দিতে হবে। এই যে এটা না, এটা আছে তো এটা আছে ঠিক আছে, যে নিউ কোম্পানি ওপেনিং লিংক, হ্যাঁ। এই লিংকটাতে ক্লিক করলে আপনি আসবেন এই পেজে, দেখছেন? এই লিংকটাতে ক্লিক করলে আসবেন এই পেজে, যে ট্রাইড ফ্রিতে ক্লিক করতে হবে। ট্রাইড ফ্রিতে ক্লিক করে এটা দেখেন, এটা দেখেন, পরে ভুলে যাবেন আবার। ট্রাইড ফ্রিতে ক্লিক করলে আপনি আসবেন, দেখেন এখানে সবগুলো ফ্রি, ট্রাইড ফ্রি, হ্যাঁ। ধরুন আপনি প্লাস নিচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড চাবে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট। আর যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে যেরকম দেখাবে, আমারটা লগ ইন করাই আছে, ওকে। আমি যদি এখানে এটা না আসে তাহলে দিতে হবে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন। দিলে কন্টিনিউ। আমার একটা অ্যাকাউন্টের মোডের অ্যাকাউন্ট মোড আছে, কিন্তু সেটা মেইলটা ওপেন করা যায় না। তাইলে ওটা দেওয়া হবে না। এই দেখেন, এই যে এখানে দেখেন আমার কি দেখাচ্ছে, এগুলো হলো আমার এক্সপায়ার হয়ে যাওয়া কোম্পানি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টের জায়গায় ঠিকই আছে, কিন্তু আমার কোম্পানি সব এক্সপায়ার হয়ে গেছে এগুলা, হ্যাঁ। যে কোনো একটা কোম্পানি আগের কোম্পানির নামটা চেঞ্জ করে আগে সব ঠিকঠাক করতে হবে। আপনি যে কোনো একই নাম 10-12 দিতে পারবেন, সমস্যা নাই। এই যে ক্রিয়েট এ নিউ কোম্পানি, আচ্ছা, এখানে ক্লিক করতে হবে, সব নিচে এসে ক্লিক করলে আপনাকে আবার নতুন একটা কোম্পানি খোলার অবস্থায় নিয়ে যাবে। এটা রেকর্ড আছে, ভিডিও শুরুতে আছে, আপনি এটা দেখে করতে পারবেন। ইউএস ভার্সনের স্যার আবার প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট তুলতে খবর হয়ে যায়। না, ইউএস ভার্সনে যে আপনার প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট নেওয়া যাবে না, ওইখানে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন আলাদা করে করতে হবে। আপনি ইউএসএ দিয়ে করলে সমস্যা আছে, ওটা কোয়েশ্চেন পুরো আলাদা। কোশ্চেন আলাদা। এই এখানে দিলেন গেট স্টার্টেড, কোশ্চেন আলাদা, কোশ্চেন খুব ভেরিয়েশন হয়। একবার টেস্টে পাস না করলে আবার আরেক রকম হবে কোশ্চেন। হ্যাঁ
এই জন্য ওটাতে দেওয়া যাবে না। এখানে কি দিব আমরা, ডেল্টা হেলথ কেয়ার, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। নেক্সট, ঠিক যেভাবে আগের কোম্পানিগুলো খুলছি আমরা সেভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে কেয়ার, যেটা দিয়ে আপাতত পার্টনারশিপ, এমপ্লয়ি ওনার আর পার্টনার দিয়ে আপাতত কতগুলো এমপ্লয়ি, 2.5 স্কিপ। আপনারা এটা অলরেডি জানেন, আপনারা যেটা করবেন এই ভিডিওটা দেখে নতুন কোম্পানি অ্যাড করবেন। লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। নতুন কোম্পানি অ্যাড করা যায়। হ্যাঁ, অ্যাকাউন্ট লাইফ টাইম, অ্যাকাউন্ট সারা জীবন থাকবে, কিন্তু ওই যে দেখালাম আমি একটু আগে, আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমার কোম্পানি কতগুলো এক্সপায়ার হয়ে গেছে, তাই না? এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেগুলার হচ্ছে। দেখেন কোম্পানি ওপেন হয়ে গেছে। আর আগে আমারটা এটা হ্যাঁ, আসতে পারে, অসুবিধা নাই। জিনিস কি, মানে আপনি সফটওয়্যার উপরে আপনার যেটা ব্ল্যাক কালারের যে প্যানেলটা আসছে না, এই যে এখানে এখানে এসে মাই অ্যাপসে ক্লিক করলে এই জিনিসগুলোই ওখানে আছে, দেখেন। মানে আমার সবগুলোই এক লাইনেই চলে আসছে, মানে সবগুলোই। হ্যাঁ, এটা তো আরো ভালো হয়েছে। অন্য কোনো অপশন মানে ওই অ্যাপসের মধ্যে সব দেওয়া আছে, অসুবিধা নেই, একই জিনিস একই। লাস্ট যে কোম্পানিগুলো হচ্ছে এরকম সিস্টেম। হ্যাঁ, এরকম এখান থেকে যে দেখেন এখানে শর্টকাটও আছে, আবার এখান থেকে যে অ্যাপস থেকে দেখেন আপনি সবগুলোতে আবার যেতে পারবেন। এই যে অ্যাকাউন্টিং এর ভিতরে জিনিসগুলো চলে আসছে। একটু ঘাটাঘাটি করবেন, মানে জিনিস একই, সবগুলোতে কম্পোনেন্ট সেম, খালি একটু ডিফারেন্ট চেহারায় আছে আর কি। ওকে, অ্যাকাউন্ট ওপেনিং ছিল আপনাদের ফার্স্ট, তারপরে এখন আজকে যেটা শুরুতে যেটা লিংক যেটা দিলাম সেটা হচ্ছে যে কোম্পানি কিভাবে অ্যাড করবেন। ওকে, এখন হচ্ছে গত ক্লাসে যে ক্লাসটা করছিলাম আমরা সেটিংসের, দুর্ভাগ্যবশত সেই সেটিংসের ক্লাসটা রেকর্ড হয়েছিল মাত্র 12 সেকেন্ড। মানে কেন ভুল রেকর্ড হয়নি আমি নিজেও জানি না, এই জন্য আমি দিতে পারছিলাম না ভিডিওটা। তো সেটিংসটা আমি আর একবার দেখাই আপনাদেরকে। সেটিংস কোথা থেকে করবো, গিয়ার আইকন থেকে, এই যে এখানে, তাই তো? এটাও জানেন সবাই নাকি? গিয়ার আইকন থেকে করবো। তাহলে আমরা অ্যাকাউন্ট ওপেন করলাম, অ্যাকাউন্ট ওপেন করে কোম্পানি অ্যাড করলাম। আচ্ছা, আপনাদের তো আরেকটা কোম্পানি ছিল, এটা কি? আচ্ছা, এটাতেই দেখাই, সমস্যা নেই। এখন দেখেন এখান থেকে এই গিয়ার আইকন থেকে আমরা সেটিংস করব। এই সেটিংসটা অবশ্যই করতে হবে, সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে 4টা অপশন, একটা হচ্ছে ইওর কোম্পানি, লিস্ট, টুলস, প্রোফাইল। এখানে যা যা আছে এগুলো আমরা কোর্সের থ্রুতে আস্তে আস্তে এগুলো সবই দেখব। এখান থেকে দেখার কিছু নাই, এটা আমরা যখন কাজ করবো তখন এগুলো সবই আমরা পাবো। আমরা আপাতত যেটা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এই কাজটা করে নিব। স্যার জি, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর ক্লাসটা প্রথম দিনই হয়েছে, এটা ভিডিও দিয়েছেন, এটা আছে। তাহলে গত ক্লাসে কি দিইনি? গত ক্লাসের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্ট করেছিলেন, চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ, ও আচ্ছা, কম্পোনেন্ট অ্যাড করা। আচ্ছা, না ট্রানজাকশনে যাইনি। Transaction এ যায়নি। যায়নি এখনো। চার্ট অফ অ্যাকাউন্ট প্রোডাক্ট সার্ভিস আপলোড ছিল। ওই ক্লাস কত হবে? অ্যাকাউন্টস এন্ড সেটিং এটা তো প্রথম দিন। এগুলো করাইছি। আচ্ছা, প্রথম দিন করেন। না আমি ভাবতেছি সেটিংসটা এখনো করেনি, তার মানে হচ্ছে কম্পোনেন্ট অ্যাড করা, তাই তো? আচ্ছা 10 মিনিটে এখান থেকে চলে যান একবারে। পুরোটা রিভাইজ হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা, সব ঠিক আছে। সবাই সব না, আপনার কেউ কথা বলে না, ভাই বলে তো দেখে। আচ্ছা, আমি দুইটাই আজকে দেখাবো, সমস্যা নেই। কম্পোনেন্ট অ্যাড করা দেখাবো, এটাও দেখাবো। আচ্ছা, এখানে যে আসলাম, এখানে এসে দেখেন এই যে প্রথম এখানে অপশন কতগুলো, কোম্পানি, ইউসেজ, পেমেন্ট, কুইকবুক চেকিং, সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্স, এই জিনিসগুলো আমরা সেটিংস করবো। হ্যাঁ, তো এখানে আছে কি কোম্পানির লোগো, লোগোটা দিয়ে নেই।
এগুলো আমি অ্যাড করে করে যাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এগুলো তো করছেন অলরেডি। মরিচে পড়ে গেছে না? এই শুক্রবার 10টার পর সবাই ঘুম থেকে উঠলে দুর্বল হয়ে যায়, সবাই মনে হয় একসাথে নেড়ে ঢুকে। তাহলে সেটা সুইং করলে একটু বাড়বে না, আর বাড়বে না, ধীরে ধীরে। সুইং করে দিব। আচ্ছা, এই দেখেন ইয়াটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে কোম্পানির নাম তো ঠিক আছে, অ্যাড্রেস, অ্যাড্রেসটা কিভাবে দিব? হ্যাঁ, ওয়ার্ড ফাইল থেকে। এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করি। এখান থেকে অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দেখেন, এখানে আমার একটা অস্ট্রেলিয়ান অ্যাড্রেস দেওয়া আছে, একটা দেওয়া আছে ইয়ার কি বলে ইউকের। আমরা এর আগে ইউএস এর অ্যাড্রেসটা আপনাদেরকে পাঠাইছিলাম না? ক্যালিফোর্নিয়ার একটা অ্যাড্রেস দিছিলাম না? এটা আবার একটু সার্চ করি। Sorry. ফার্স্টে যেটা আছে এটাই মনে হয়। না, এটা না। এটা হওয়ার কথা। Yes, এটা। ফার্স্ট অ্যাড্রেসটা দিছিলাম। অ্যাড্রেস, আচ্ছা এই অ্যাড্রেসটা সরাসরি এখানে বসায় দিই। এটা এটার মনে হয় অ্যাড্রেসটা দিলেই পুরোটা চলে আসে। দেখি তো, এইটা দিই। সিটি, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। এরকম গ্যাপ দিলেই তো ভালো হয়, মনে হয় আমরা ছাত্র অনেক বেশি হয়। জীবন
অ্যাড্রেস বসাই দিছি, হ্যাঁ সেভ হচ্ছে না কেন? যে কোডটা আমার একটু প্রবলেম আছে নাকি? না না না, ঠিক আছে, বাইরে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে এটা সেভ। ওকে, অ্যাড্রেস বসাইছি। ওয়েবসাইট তো আমাদের এখানে আছে একটা, এইটা website। ভ্যালিড ওয়েবসাইট নিচ্ছি না, সবই ঠিক আছে স্যার, ওই .com এর পরে একটা স্পেস ছিল। দিয়ে দিলাম। এখন হচ্ছে ইন্ডাস্ট্রি তো এগুলো দিয়ে দিছি। লিগ্যাল ইনফো EIN SSN নাম্বার, এটা আমাদের কাছে আপাতত নাই, এটা দিচ্ছি না, দরকার নাই। লিগ্যাল অ্যাড্রেস এটাই, আগেরটাই যেটা, এটাই লিগ্যাল অ্যাড্রেস বলুন তো, ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস, আর একটা হচ্ছে যে কাস্টমার ফেসিং অ্যাড্রেস বলতাম আগে আমরা। আচ্ছা, কাস্টমার ইমেল, কাস্টমার অ্যাড্রেস, সেম অ্যাড্রেস দিচ্ছি আমরা, ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এইটা আমাদের কোম্পানি ডান। ইউসেজে কি দিব? ইউসেজ যাবতীয় কিছু দরকার নাই। পেমেন্ট কিভাবে করব? আপাতত পেমেন্ট তো করবো না, দরকার নাই। পেমেন্ট মেথড ঠিক করা যাবে আর কি, কার্ডটা অ্যাড করে রাখা যাবে, হ্যাঁ। এরপর কুইক বুক চেকিং, এটা আবার দরকার নাই। আমরা এই সেলস সেটিং এ, এখানে আগে কি ছিল? উপরে ছিল একটা কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, ওই যে ইনভয়েসটা দেখতে কেমন হবে এটা ঠিক করা যেত। এখন তো এটা দেখতেছি না, বাকিটা এডিট করে দেখি, হ্যাঁ। এখানে যে ইনভয়েস টার্মস, এটা আপনারা জানেন, নেট 30 আপাতত থাকতেছে। প্রিফার্ড ডেলিভারি মেথড আপাতত দরকার নাই, শিপিং দরকার নাই। এই যে এগুলো অন করতে হবে। সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ডিপোজিট, অ্যাকসেপ্ট টিপস, আচ্ছা অন করে না, দরকার নাই। সেভ। ইনভয়েসিং এ অ্যাক্টিভ, এটা যা আছে তাই। ফাইন্যান্সিং এটা অন। তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে এসে এসকিউ কলাম অ্যাড করলাম। টার্ন অন প্রাইস রুলস, না এটা দরকার নাই, যা আছে এই অবস্থায় সেভ। লেট ফিজ অফ করা আছে, এটাকে অন করে দিব। আচ্ছা, এখানে লেট ফি হলে মানে এইটা ইউকেতে বা ইউরোপের ইয়াতে ছিল না। লেট ফি হলে আপনার কতটুকু লেট ফি, কতদিনের জন্য কি, এগুলো অ্যাড করা যাবে, বুঝতে পারছেন? লেনদেনের ক্ষেত্রে আমাদের যেমন কি হয়, আমাদের কোম্পানিতে ধরেন যে একটা পেমেন্ট যদি কেউ 2 বছর ফালায় রাখে, দেন 1 বছর উপরে ফালায় রাখে, দেন তাহলে পরের বছর থেকে ওর সাথে ইন্টারেস্ট যোগ হওয়া শুরু হবে। এগুলো লেট ফি আর কি, এগুলো আপনি সেট করতে পারবেন। রিমাইন্ডার তো জানেন, হ্যাঁ। ইউকেতে লেট ফি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, কিন্তু ইউএস এর মানে গভর্নমেন্ট থেকেই এটা আছে, ওকে। আচ্ছা, রিমাইন্ডারগুলো আপনারা ওই দেখছেন এর আগে 1 2 3 রিমাইন্ডার কিভাবে দেয়, 2 দিন আগে 3 দিন আগে, দেখছেন না এগুলা? এই যে আপনি অন করেন, 3 দিন বিফোর, 3 দিন আগে একটা ইমেল যাবে, হ্যাঁ। তারপর ধরেন রিমাইন্ডার 2, এটা যদি আপনি অন করেন তাহলে কি হবে? যেদিন অন ডিউ ডেট, যেদিন টাকা দেওয়ার কথা সেদিন একটা রিমাইন্ডার যাবে। আর রিমাইন্ডার 3 বলতেছে যে আফটার 3 দিন পার হয়ে গেলে যাবে। এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, 3 দিন না দিয়ে এটা এখান থেকে আপনি 7 দিনও করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি চেঞ্জ করা যাবে না, 7 দিন, ঠিক আছে। এভাবে করে আপনি কম বেশি করে ফেলতে পারেন, ঠিক আছে। রিমাইন্ডার হচ্ছে এগুলো। সামথিং ওয়েন্ট রং, রিমাইন্ডার, আচ্ছা, এটা কারণে মনে হচ্ছে। না সবই তো অন হয়েছে, কিন্তু ফেল টু রাইট রিমাইন্ডার সেটিংস প্লাস ট্রায়াল। আচ্ছা, এটা যদি না হয়ে থাকে পরে দেখবো না। পোস্ট ইনভয়েস ফিডব্যাক সার্ভে আমার দরকার নেই আপাতত, এই অবস্থায় থাকুক। এক্সপেন্স, কেন চলে গেল? এই যে এইটাতে করতেছিলাম,
আমার বাসায় একটা ইন্টারনেট চালাই, 500 টাকার ইন্টারনেট, খুব মানে খুব আহামরি কিছু না, সেটাতেও ভালো চলে, কিন্তু এখানে এসে চলে না, বুঝি না। সেলস অন অন অন, আচ্ছা এগুলো সব সেভ হয়েছে। এক্সপেন্সে গিয়ে কি করব, ট্র্যাক এক্সপেন্স কাস্টমার আছে, দিলাম, এটা বিলেবল দরকার নাই, এই অবস্থায় থাকবে, এটা অন আছে, মেসেজ অন আছে, ঠিক আছে। টাইম সেভ তো দিলাম, টাইমে গিয়ে আমার উইকের ফার্স্ট ডে কবে, আমার উইকের ফার্স্ট ডে সানডে দিয়ে ধরে রাখি আপাতত, আর এই দুটো অন করাই আছে। এরপর আসি অ্যাডভান্সে, অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়ালি হবে তো নাকি, না ক্যাশ হবে? অ্যাক্রুয়াল হবে। কাস্টমার লেভেল থাকুক এই অবস্থায়, অ্যাকাউন্টিং এখানে কী কী আছে দেখি, জানুয়ারি সেম এস অ্যাক্রুয়াল, ক্লোজ দ্য বুক, না বুক ক্লোজ করা যাবে না, এটা কিন্তু ক্লোজ দ্য বুক ইয়ে করেন না, অফ রাখেন। এটা অন করলে কী হবে জানেন, যিনি ওনার উনি ছাড়া যে ডেট দিবেন ওখানে ক্লোজ দ্য বুক করে একটা ডেট আসবে, যে এই ডেটের পরে বুক ক্লোজ হয়ে যাবে, ওই ডেটের আগে কোনো কিছু এডিট করতে পারবেন না ওনার ছাড়া, যিনি এটা খুলছেন। চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা আমরা অ্যাকাউন্ট নাম্বার অন করে দেই, শো দিয়ে দেই, ডিসকাউন্ট গিভেন, এটা ঠিক আছে, সেভ। এরপর ট্র্যাক ক্লাস, আচ্ছা এই জিনিসগুলো একটু অন করে দিই, এগুলো লাগবে আমাদের সার্ভিসের ক্ষেত্রে, হ্যাঁ সার্ভিসের ক্ষেত্রে লাগবে, যখন আমরা কোনো একটা সার্ভিস দিব, কোনো সার্ভিস সেল করব, তখন এটা লাগবে, এটা আমি দেখাবো। অটোমেশন, আচ্ছা এটা একটু অন করে দেখি, দরকার নাই, প্রজেক্ট অন। আচ্ছা ইউএসডি হচ্ছে আমার, যেহেতু আমার এটা কি বলে, এটা মাল্টি কারেন্সিতে আমার কি বলে কোম্পানি ইউএসএর, ইউএসডি হচ্ছে আমার হোম কারেন্সি, আপনি চাইলে হোম কারেন্সি এখান থেকে বিডিডিও করতে পারেন, বিডিডি করে রাখতে পারেন চাইলে যদি চান। আমি আপাতত ইউএসডি দিয়ে দিই, ইউএসডি ইউএস ডলার, হ্যাঁ মাল্টি কারেন্সিটা অন করব, কারণ মাল্টি কারেন্সি আমাদের লাগবে। আই আন্ডারস্ট্যান্ড, সি মাল্টি কারেন্সির ব্যবহারটা, আচ্ছা আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছিলাম না 23 মিনিটের, দেখছিলেন সবাই? ওই আর ইজ ইন্টারন্যাশনাল টোটাল, ওখানে মাল্টি কারেন্সির ব্যবহার দেখানো আছে কিন্তু। ওকে মাল্টি কারেন্সি অন হয়ে গেছে, আর এখানে ডেট ফরম্যাট এগুলো ঠিক আছে, এই দুটো আমি একটু অন করে দেই, দিয়ে সেভ, ডান। তাহলে আমার সেটিং শেষ। হ্যাঁ এখন আসেন আমরা একটা ট্রানজ্যাকশন করতে গেলে কি কি জিনিস লাগবে। মান থাকে আছে, দেখো মান থাকে, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের করতে গেলে, একটা ট্রানজ্যাকশন করতে গেলে কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ট্যাক্স। ইউএসএতে কি হয়, আমরা অন্যান্য জায়গায় এর আগে যারা ক্লাস করছেন দেখছেন আমরা ট্যাক্স অ্যাড করছি, তাই না? 5% 10% ট্যাক্স অ্যাড করছি। ইউএসএতে 5% 10% ট্যাক্স অ্যাড করা যায় না। ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে, যেমন অস্ট্রেলিয়াতে যদি আপনি করেন ওখানে দেখবেন ট্যাক্স অ্যাড করা যায় না, ওখানে 10% ট্যাক্স ফিক্সড। ইউএসএতেও ট্যাক্স ফিক্সড। ইউএসএ ট্যাক্স শুধু করতে হয় কি, টাইম সিলেক্ট করতে হয়, কোন কোয়ার্টারেরটা দিবেন বা কোন মাসেরটা দিবেন, সিলেক্ট করলে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে। ওকে আচ্ছা এইটা এই জন্য ট্যাক্স আমরা আপাতত সিলেক্ট করতেছি না। আমরা এখন যেটা করব, আমরা অ্যাড করা শিখবো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, কারণ চার্ট অফ অ্যাকাউন্ট তো আপনার প্রতিদিনই লাগবে। সবাই চার্ট অফ অ্যাকাউন্ট বুঝেন, মানে বুঝেন না কেউ এরকম কেউ আছেন, লেজার চার্ট অফ অ্যাকাউন্ট সবাই বুঝেন। আচ্ছা এখন আসেন চার্ট অফ অ্যাকাউন্ট আমরা পাবো কোথায়। এই অ্যাপের মধ্যে যা আছে, এই যে এখানে দেখেন উপরেও শর্টকাটে তাই আছে, ঠিক আছে? আপনি এখান থেকেও যেতে পারেন। এই অ্যাকাউন্টিংয়ে ক্লিক করবেন, অ্যাকাউন্টিংয়ে ক্লিক করলে দেখেন এখানে অ্যাকাউন্টিংয়ের ভিতরে যা যা আছে সব আসবে, ব্যাংক ট্রানজ্যাকশন, রিকনসাইল, চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট এখানেই আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, আমি উপর থেকে গেছি, আপনি চাইলে এই অ্যাপ থেকে যে অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, মানে এখান থেকেও যেতে পারবেন, দুই জায়গা থেকে যাওয়া যাবে। ওকে আচ্ছা এরপরে আসেন, এইটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। এখানে ইউএসএ ভার্সনে একটা সুবিধা আছে কি, এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আপনি কোথায় পাবেন এটা বলা আছে।
BAL মানে হচ্ছে ব্যালেন্স শিট। এই চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন আপনি ব্যালেন্স শিটে। আর নিচে আসলে দেখেন যে PNL মানে প্রফিট অ্যান্ড লস। তাহলে এখানে একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে ও দিয়ে দিচ্ছে কোনটা আপনি কই পাবেন। ওকে, হিট করবে, রাইট। আচ্ছা, এখন হচ্ছে আসেন আমরা এখানে যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যাই, আমাদের প্রতিদিন তো লাগবে দুটো একটা হয়তো বা নতুন ক্যাটাগরি চলে আসবে, হ্যাঁ। তখন কি করব, আমরা এই যে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। চার্ট অফ অ্যাকাউন্ট কোথা থেকে আসলাম, অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসলাম, এসে এখানে আমরা ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলো তো দেখতেছি। এর বাইরে যদি কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা দিব নিউ অ্যাকাউন্ট, এই যে প্লাস নিউ, এই যে এখানে নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টে গেলে এখন কি আসছে দেখেন, বলতেছে অ্যাকাউন্ট নেই। আমি যে চার্ট অফ অ্যাকাউন্টটা দিব সে তার নাম কি হবে। আমি যদি একটু আমার ওয়ার্ড ফাইলটাতে আসি, এখানে দেখেন আপনাদেরকে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট এখানে বলা আছে। ওকে, এই চার্ট অফ অ্যাকাউন্টগুলোর মধ্যে দেখেন বলতেছে ব্যাংক, ব্যাংক একটা ওয়েলস ফার্গো আর একটা ব্যাংক অফ আমেরিকা, তাই না? তো এই ব্যাংকটা কি, ব্যাংকটাও তো একটা চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাংকের একটা লেজার লাগবে না আমার এখানে। আমি সেটা অ্যাড করব কিভাবে, ধরেন আমি ওয়েলস ফার্গো, এই ওয়েলস ফার্গোটাকে আমি অ্যাড করব, কপি করলাম, কপি করে অ্যাকাউন্ট নেমের জায়গায় আমি দিলাম ওয়েলস ফার্গো, ওয়েলস ফার্গো। এখন আসেন ওয়েলস ফার্গোর পাশে একটা ছোট্ট কথা লেখা দেখছি আমরা কি, চেকিং। চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তাহলে এই চেকিং লেখাটা আমরা নিয়ে যাব। এইটা কুইকবুকের বাধ্যতামূলক কোনো রুল না, বাট আমি বলি এটা করতে, কারণ হচ্ছে আপনারা যখন মানে একই ব্যাংকে যদি দুইটা অ্যাকাউন্ট হয় তাহলে হুট করে তো বুঝতে পারেন যে এটা আমার, হ্যাঁ, কোন 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 অ্যাকাউন্ট এটা। তাহলে আমি পাশে চেকিং লেখাটাও লিখলাম। এখন ধরেন ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া নেই, আমি করব কি, আমার বোঝার জন্য আমি অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট একটা ডিজিট এইভাবে দিয়ে দিব, যাতে আমার মানে কোথাও কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। একটু আগে আমরা ওই যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার এনাবল করছিলাম, এই যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে। কুইকবুকের এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। বাট জেরোতে কি ছিল, জেরোতে অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কিন্তু নিবে না, অ্যাকাউন্ট নাম্বার লাগবেই। আচ্ছা, এখন আসেন অ্যাকাউন্ট নাম্বারটা পরে দিই। এখন আসেন এই যে ওয়েলস ফার্গো, এটা আসলে মূলত আমার কি, ব্যাংক। এখন এই যে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবে এখান থেকে, দেখেন এখানে সরাসরি ব্যাংক আছে, কিন্তু ইউকে ভার্সনে কিন্তু এখানে ব্যাংক লেখা ছিল না, এখানে লেখা ছিল ক্যাশ অন হ্যান্ড। ব্যাংকে থাকা মানে আমরা তো ধরে নিতাম যে আমার টাকা আমার হাতেই আছে, তাই না? অ্যাকাউন্টিংয়ে তাই হয়। তো আমি এখানে যেহেতু ব্যাংক আছে, ব্যাংকটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন ডিটেল টাইপে অটোমেটিক ক্যাশ অন হ্যান্ড চলে আসছে। যদি এখানে অন্য কিছু থাকে অন্য কিছু দিতে পারি, বাট আপনার এখানে ক্যাশ অন হ্যান্ডে আমরা ধরে নিব, কারণ ব্যাংকে টাকা থাকা মানে আমরা কি ধরে নিই, আমার হাতেই টাকা আছে। ওকে, এখানে দেখেন মেক দিস এ সাব অ্যাকাউন্ট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা অ্যাকাউন্ট নাম দিতে হবে, অ্যাকাউন্টের নাম। অ্যাকাউন্ট নাম মানে কি, যে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টের নাম। যদি একটা চার্ট অফ অ্যাকাউন্টের নাম দেন তাহলে এই ওয়েলস ফার্গোটা ওই চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে চলে যাবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা ব্যাংকের ক্ষেত্রে দেখাবো না। এখন বলছে কি ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা কোথায় আছে, আমরা যদি এখানে দেখি এই যে $250 ওপেনিং ব্যালেন্স, তাই না? তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স এখানে দিয়ে দিই 250, এই টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন আসেন এই যে অ্যাজ অফ ডেট বলছে কত, 1/1/2021 খোলা হয়েছে, তাহলে এই ডেট হবে 1/1/2021। এই যে একটা একটা করে যেতে হবে, ওটা ক্লিক করেন, এখানে এই বক্সের মধ্যে ক্লিক করে এটাই আসলো। এখানে এই অপশনটা নাই, সব ক্ষেত্রে এই অপশনটা নাই। সরাসরি টাইপ করে দিলে নিয়ে নেয়। টাইপ করে দিলে নেবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবেই করি। আচ্ছা, 21 জানুয়ারি না, চলে আসছে 1/1/2021। এখন দেখেন এই অ্যাজ অফ ডেট, হ্যাঁ, 1/1/2021 আছে। ধরেন আপনি দিলেন 2022, কিন্তু ট্রানজ্যাকশন মানে কোনো কিছু এন্ট্রি দিতে গিয়ে দেখলেন যে আপনার 2021-এর ট্রানজ্যাকশন আছে, তখন যদি আপনি ডেট দেন 2021, তখন কিন্তু আপনি এন্ট্রি দিতে পারবেন না। আপনাকে বলবে সামথিং ওয়েন্ট রং। এখন কি ওয়েন্ট রং আপনি খুঁজে পাচ্ছেন না। বিষয়টা হচ্ছে আমি যদি এটা 2021 না দিয়ে 2022 দিই, 22 দিলে কি হবে, সরি এর আগে কিছু টাইমেশন করতে পারবো 2022 দিলে কি হবে, যে আমার এই অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে 1 জানুয়ারি 2022-এ,
এখন আমি যদি 2021-এর কোনো কিছু এন্ট্রি দিতে চাই, তখন সিস্টেম কি বলবে যে ভাই 2021-এ তোমার এই অ্যাকাউন্ট ছিলই না, তুমি এখানে এন্ট্রি কেমনে দেখো? তো এই কথাটা না বলে সে বলবে সামথিং ওয়েন্ট রং। যদি এরকম ঝামেলায় পড়েন, এরকম ক্লায়েন্টও পাইতে পারেন যে ও নিজে বসাইছে একটা, বসার ট্রানজাকশন করতে পারে না, এখন এটা কোনোভাবে খুঁজে পাচ্ছে না, আপনাকে বলতেছে যে ভাই ঠিক করে দেন, বুঝছেন? তো তখন সামথিং ওয়েন্ট রং মানে আপনাকে এই অ্যাজ অফ ডেটটাকে আগে চেক করতে হবে যে এটা ঠিক আছে কিনা, এডিটে গিয়ে অ্যাড অফ ডেট চেক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু 21 করে দিই, দিয়ে আমার এখানে কারেন্সি কি ইউএস ডলার, আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন, কারণ আপনার ব্যবসা ধরেন বাংলাদেশে, কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট আছে শ্রীলঙ্কায়, হতে পারে না? তো সেই দেশের কারেন্সি অনুযায়ী সেটা দিতে হবে। দিয়ে আমি এটাকে সেভ করলাম। তাহলে কি হলো, আমার ওয়েলস ফার্গো ব্যাংকটা আমার চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে চলে আসলো। এখন যদি আমি কোনো একটা টাকা ওয়েলস ফার্গো থেকে দিতে চাই, তাহলে কিন্তু আমি দিতে পারবো। যদি কোম্পানি সেটিং এর ক্ষেত্রে যদি বাংলাদেশে টাকা দেই, হ্যাঁ, এখানে কি দিব? এখানে কি চেঞ্জ কোম্পানি না, ধরেন আপনি কোম্পানি কোন দেশের, কোম্পানি বাংলাদেশের, কথার কথা, তাহলে বাংলাদেশি টাকা দিলেন, এখন আপনার এই অ্যাকাউন্টটা বাংলাদেশি টাকাই দিবেন। ধরেন এই অ্যাকাউন্টটা আপনার ইউকেতে, আপনার কোম্পানি বাংলাদেশের, কিন্তু আপনার কোম্পানির একটা অ্যাকাউন্ট আছে ইউকেতে, তাহলে ইউকেতে হলে আপনার কারেন্সি কি হবে? পাউন্ড। তখন ওই ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন পাউন্ড। যখন আমি লেনদেন করব তখন এটা কি এক্সচেঞ্জ হবে? তখন ওই যে মাল্টি কারেন্সি অন করলেন, ওই অনুযায়ী রেট এক্সচেঞ্জ হবে। এখন যদি রেট আপনারটা না মিলে, তাহলে যে রেটে এক্সচেঞ্জ হয়েছে ওই রেটটা মুছে দিয়ে ওই রেটটা বসাই দিলে ওই রেটেই এক্সচেঞ্জ হবে, সমস্যা আছে। ওকে, এখন আসেন আরেকটা দেখি। এটা আমরা একটা ব্যাংক অ্যাড করলাম, হ্যাঁ। এখন এই যে ক্রেডিট কার্ড একটা আছে না, দেখেন ক্রেডিট কার্ড যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করেন, তাহলে কি করবেন? ধরেন আরবিসি ভিসা গোল্ড, হ্যাঁ, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। এটা আমি কপি করলাম, নিউতে গেলাম। ব্যাংক আর ক্রেডিট কার্ড তো এক জিনিস না, ব্যাংক হচ্ছে অ্যাসেট আর ক্রেডিট কার্ড হচ্ছে লাইবিলিটি। তো যার কারণে ধরেন আপনার দুইটার ইয়েটা একটু ডিফারেন্ট হবে। এই যে আরবিসি ভিসা গোল্ড, হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্রেডিট কার্ড আছে, এই যে ক্রেডিট কার্ড। তাহলে এই ক্রেডিট কার্ড সিলেক্ট করলে এটা লাইবিলিটি অ্যাকাউন্ট হয়ে যাবে। ক্রেডিট কার্ডের ব্যালেন্স 0 থাকা মানে কি? লাইবিলিটি নাই। ক্রেডিট কার্ডের ব্যালেন্স 100 থাকা মানে আপনি 100 টাকা লোন নিয়ে ফেলছেন, বুঝছেন? এখন দেখি আমরা ক্রেডিট কার্ডের ব্যালেন্স মাইনাস থাকা মানে ক্রেডিট কার্ডের ব্যালেন্স মাইনাস থাকা মানে অ্যাডভান্স আছে, আমার টাকা, হ্যাঁ, ওটা আছে। কিন্তু ক্রেডিট কার্ডের ব্যালেন্স প্লাস থাকা মানে ওটা আপনার লাইবিলিটি। আচ্ছা, এখানে দেখেন 170 টাকা 20 পয়সা হচ্ছে, ও বলতেছে এটার ব্যালেন্স, যেহেতু সামনে মাইনাস নাই, তার মানে এটা কি আমার লাইবিলিটি। তাহলে আমি ওপেনিং ব্যালেন্স কি দিব? ওপেনিং ব্যালেন্স আমি 170.20 দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আর ডেট কবে? ডেট 1/1/2021, সেম ডেটেই আছে, হ্যাঁ। তাহলে এখানে আমি তার মানে 1/1/2021 তারিখে 1 না, এটা 0 দিতে হবে মানে সামনে, হচ্ছে 1/1/2021 আসছে, আছে তো। তার মানে 1/1/2021 আমার 170 টাকা 20 পয়সা ব্যালেন্স, মানে মাইনাস ব্যালেন্স, মানে লাইবিলিটি নিয়ে আমি এটা শুরু করছি। ওকে, এটা আমি সেভ করি। তার মানে হচ্ছে ব্যাংক হলে এই জায়গায় ব্যাংক, আর ক্রেডিট কার্ড হলে এই জায়গায় ক্রেডিট কার্ড। এখন ডিটেল টাইপে দেখেন অটোমেটিক ক্রেডিট কার্ডই চলে আসছে। সাব এখন দেখাচ্ছি। আচ্ছা, এখন আসেন ওয়েলস ফার্গো দিয়েছিলাম, আরবিসি না, আরবিসি ভিসা গোল্ড, হ্যাঁ। এখানে দেখেন 170 টাকা 20 পয়সা একটা ব্যালেন্স নিয়ে শুরু করছে। ওকে, এখন আসেন উনি যেটা দেখতে চাচ্ছিলেন সেটা হচ্ছে একটা সাব অ্যাকাউন্ট। আচ্ছা, সাব অ্যাকাউন্ট করার আগে দেখি আমার সরাসরি এক্সপেন্স বলে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সার্চ করে নিই। আচ্ছা, শুধু এক্সপেন্স বলে কোনো অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, শুধু এক্সপেন্স বলে কোনো অ্যাকাউন্ট নাই। আমরা একটা এক্সপেন্স অ্যাকাউন্ট খুলি আগে, এর নাম দিলাম ধরেন আমরা এক্সপেন্স।
না, অফিস এক্সপেন্স এটার আন্ডারে যাবে। এক্সপেন্স হলো মাদার অ্যাকাউন্ট মনে করেন, এক্সপেন্স খরচ, ঠিক আছে, খরচ এটা দিব আমরা এক্সপেন্স কই, এক্সপেন্স। হ্যাঁ, এখানে বলতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা এরকম কিছু, দাঁড়ান এটা আমরা একটা কমন কিছু দিই। টাইপের মধ্যে ভুল হইলে কি এফেক্ট করবে? টাইপের মধ্যে ভুল হলে বলতে এই যে ধর আপনি নাম দিলেন এক্সপেন্স, নাম দিলেন এক্সপেন্স, এটা থাকবে আপনার খরচের খাতায়, কিন্তু আপনি যদি এখানে দেন ইনকাম সিলেক্ট করবেন, আপনি এক্সপেন্স চলে যাবে ইনকাম, উল্টা, একদম উল্টা। তাই না? এই জন্য এই টাইপ ঠিক রাখতেই হবে। ওকে, এখানে আমরা ধরেন একটা কমন জিনিস দিই যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে অফিসের যাবতীয় খরচ মনে করেন এই এক্সপেন্স খাতায় আমরা লিখি। আচ্ছা, এখানে লিখলাম ধরেন আমি অফিস এক্সপেন্স। হ্যাঁ, অফিস এক্সপেন্স আমার ক্যাটাগরি হচ্ছে এক্সপেন্স, আর এখানে অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ বা জেনারেল যত, মানে ধরেন যেটা কোনো ক্যাটাগরিতে পড়ে না ওটাই আমি এটার মধ্যে ফেলি এক্সপেন্স, কথার কথা। হ্যাঁ, অফিসের যাবতীয় খরচ। এইটার দেখেন আবার এটার কিন্তু আবার এই যে ওপেনিং ব্যালেন্স অ্যাজ অফ ডেট নাই, কারণ এটা তো হচ্ছে আমার ট্রানজ্যাকশনাল লেজার না। যখন হবে তখন হ্যাঁ, এখানে আমি সেভ করলাম। আচ্ছা, এটা গেল আমি একটা এক্সপেন্স দিলাম। এখন এই এক্সপেন্স অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে কি খরচ পড়তে পারে? ধরেন ইউটিলিটি পড়তে পারে, Utility করতে পারে, ধরেন মেইনটেনেন্স পড়তে পারে, করতে পারে, মিটিং এন্ট্রেস যেতে পারে ভিতরে। সবকিছু যেতে পারে, তাই না? তো ধরেন আমি এখন একটা অ্যাকাউন্ট খুলি, মেইনটেনেন্স দিলাম মনে করেন, ধরেন না মেইনটেনেন্স বলতে দিলাম ধরেন অফিস মেইনটেনেন্স। হ্যাঁ, এটা যেহেতু অফিস এক্সপেন্স, এটা ধরেন অফিস মেইনটেনেন্স। ওকে, আচ্ছা এখন টাইপ কি? টাইপ হচ্ছে এক্সপেন্স, খরচ তো নাকি এক্সপেন্স। এখন এইটা কি দিব? এইখানে দেখি অফিস মেইনটেনেন্সের কাছাকাছি কি আছে। এই যে কোনটা কোনটা, এটা এইটা, আচ্ছা দিলাম এটা। এখন আসেন এই যে মেক দিস সাব অ্যাকাউন্ট, এইটা আমি দিব এই যে অফিস মেইনটেনেন্স, এটা দিব কার আন্ডারে? অফিস এক্সপেন্সের আন্ডারে। আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে অফিস এক্সপেন্স, এই যে অফিস এক্সপেন্স। হ্যাঁ, এটা আমি দিলাম। এখন কি হলো দেখেন, এই যে অফিস এক্সপেন্সের আন্ডারে চলে যাবে অফিস মেইনটেনেন্স। অফিস এক্সপেন্সের আন্ডারে না, অফিস, হ্যাঁ, হ্যাঁ, অফিস মেইনটেনেন্সের আন্ডারে চলে যাবে অফিস এক্সপেন্স। না না অফিস না। এক্সপেন্সের আন্ডারে এই যে নিচে যেটা সিলেক্ট করবেন এইটার আন্ডারে যাবে, যেটা আপনি লিখতেছেন এইটা চলে যাবে এইটার আন্ডারে। লেখা আছে প্যারেন্ট অ্যাকাউন্ট। তাহলে সাবটাইম হয়ে গেল। না, এই যে এখানে প্যারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এইটা অফিস এক্সপেন্স, তার আন্ডারে সাব অ্যাকাউন্ট হিসেবে চলে যাবে হচ্ছে অফিস মেইনটেনেন্স। স্যার এটা ডেসক্রিপশন কি হবে? ডেসক্রিপশন আপনি দেখছেন ডেসক্রিপশন আপনার মতো করে আপনি দিবেন, এটা কেন করছেন, কি কি খাতে ব্যবহার করেন, এটা এইভাবে দিবেন। এটা লিখেন তো স্যার আপনি। আচ্ছা, এখানে ধরেন অফিস, আচ্ছা এই যে এইটার ডেসক্রিপশন কিন্তু এইটা, হ্যাঁ, অফিস মেইনটেনেন্স। ধরেন আমরা কি দিব? ধরেন একটা লাইট নষ্ট হয়েছে, না না ওইটা না, ওইটা না। আমরা এটা কি কেন ব্যবহার করব? হ্যাঁ, ধরেন ধরে লিখতে পারি, নোট দিয়ে কলম দিয়ে লিখে দিতে পারি। দিস অ্যাকাউন্ট used as all maintenance here. বুঝছেন, আমি লিখলাম কি দিস অ্যাকাউন্ট উইল বি ইউজ অ্যাজ অল মেইনটেনেন্স এক্সপেন্স, অল অল মেইনটেনেন্স এক্সপেন্স গুলো ছাড়া যায়। অল অফিস মেইনটেনেন্স, মানে আমি এখানে ডেসক্রিপশন দিলাম কি যে অফিস মেইনটেনেন্স মানে এটা আমার ব্যবহার হবে সব ধরনের অফিস মেইনটেনেন্স এক্সপেন্সের খরচের জন্য, এটাই ডেসক্রিপশন। এটাকে আমি যদি সেভ করি, এখন দেখেন দেখেন অফিস এক্সপেন্সের আন্ডারে চলে আসছে, দেখেন একটু সাইডে আছে না, আন্ডারে চলে আসছে অফিস মেইনটেনেন্স, মানে এইটা হলো প্যারেন্ট অ্যাকাউন্ট আর এটা হলো সাব অ্যাকাউন্ট। বুঝছেন, এরকম করে আমি অফিস মেইনটেনেন্সের আন্ডারে আরো 10টা নিয়ে আসতে পারি। অফিসের আন্ডারে
অফিস এক্সপেন্সের আন্ডারে আমি আরো 10টা নিয়ে আসতে পারি। যদি নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে এই যে যতগুলো সাব অ্যাকাউন্টের অ্যাকাউন্ট টোটাল সবগুলো শো করবে এইটার অ্যাকাউন্ট টোটালে, অফিস এক্সপেন্স, ওটা প্যারেন্ট অ্যাকাউন্ট। ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট শুধু অফিস এক্সপেন্স হিসেবে যাবে এইভাবেই যাবে। না ইনকাম, হ্যাঁ Final column অফিস এক্সপেন্স হিসেবে যাবে, কিন্তু ওটা আপনি আবার স্প্লিট করতে পারবেন। যদি আপনি ক্লিক করেন আবার কি কি আছে? তখন আবার সবগুলো দেখাবে। আচ্ছা, স্যার এটা অনেকটা রিসিপ্ট পেমেন্টের মতো। রিসিপ্ট পেমেন্টে যেমন ইনকামের নিচেই যে কয়টা head হ্যাঁ থাকে, সবগুলো থাকে সব ওইরকম। কয়টা ইনকামে একটা হেডে দেখায়, আর এক্সপেন্সের নিচেই যে কয়টা হেড থাকে সেগুলো ওটার আন্ডারে যতগুলো আছে সব দেখায় না, এটাও তাই দেখাবে। এটা এটার মাধ্যমে ইনকাম স্টেটমেন্টের এটা কমে আসবে। সব দেখা হ্যাঁ ইনকাম স্টেটমেন্টের এটা কমে আসবে। ঘর কমে আসবে। যদি আপনি স্প্লিট করেন, যদি সব দেখতে চান তাহলে দেখতে পাবেন, এটা ঢুকে আর না হলে একটার মধ্যেই থাকবে। আচ্ছা এখন দেখেন, এটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ম্যানুয়ালি অ্যাড করলেন। এই যে এখানে যেগুলো আছে, এটা এই ওয়ার্ড ফাইলটা আছে না আপনাদের কাছে, এগুলো বাসায় গিয়ে পুরোটা অ্যাড করবেন নিজে নিজে। ভুল হলেও সমস্যা নেই, অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন, যদি আপনি ইম্পোর্ট করেন, যদি নতুন অ্যাকাউন্ট হয়, একসাথে অনেকগুলো আছে, ইম্পোর্ট করলে এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে ইম্পোর্ট, হ্যাঁ এখন দেখেন ইম্পোর্ট করতে গেলে আপনাকে একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করবেন, একটা স্যাম্পল ফাইল ডাউনলোড হবে। স্যাম্পল ফাইল মানে ফরম্যাট, আপনি আপনার মতো করে দিলেই হবে না। ওয়েট করে ওপেন হোক, আর আমি দেখি আমার কাছে ফরম্যাট কি আছে, মানে ডাটা কি আছে। হুম আপনি যে তথ্যটা দিবেন ওটা তো পারমিট পাইবেন। হ্যাঁ, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা দিব আপনাদেরকে। এটা দেখেন, এটা একটা এক্সেল ফাইলে আছে। আচ্ছা এটা হলো ফরম্যাট আসছে, এই যে এটা দেখেন এক্সেল ফাইলে আছে। এইটা ধরেন আমাকে ক্লায়েন্ট পাঠাইছে, এখন আমি এইটা এই যে ফরম্যাটটা নামাইলাম, এই ফরম্যাটে আমি এটা বসাই দিব। আমার হেডলাইনটা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব। হেডলাইন কিন্তু রাখতে হবে, এটা কিন্তু ডিলিট করা যাবে না। এই যেটা, হ্যাঁ এখন আসেন, বলছে কি অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করি। অ্যাকাউন্ট নাম্বার যদিও আমরা এর আগে দিই নাই, অ্যাকাউন্ট নাম্বার কপি করে এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় বসালাম, ঠিক আছে। এরপর বলছে অ্যাকাউন্ট নেম কোথায়, এই যে অ্যাকাউন্ট নেম। ক্লায়েন্ট কিন্তু আপনাকে সব বুঝাই দিবে তা না, যেখানে আছে সেখান থেকে নিয়ে এসে এই যে অ্যাকাউন্ট নেম, এই সিরিয়ালেই বসাতে হবে আপনাকে। এরপর বলছে টাইপ, ডিটেল টাইপ কোথায়, এই যে টাইপ, কথা তো সেটাই, টাইপ, হ্যাঁ। এরপর ডিটেল টাইপ, এই যে এখানে ডিটেল টাইপ দিয়ে দিলাম, হ্যাঁ। এখন তাহলে এই ফরম্যাটটা আমার রেডি হলো আপলোডের জন্য। যদি আমাদের একসাথে অনেকগুলো আপলোড করতে হয়, এটা একদম নতুন ইয়ার ক্ষেত্রে হয়, ধরেন আপনি একটা এক্সেল থেকে কুইকবুকে আসতেছেন, তখন আপনার ওখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে আসবে। ট্রান্সফার করার ক্ষেত্রে এরকম না। হ্যাঁ, আর এই দৈনন্দিন লেনদেনে তো এরকম হয় না। আপনার একদিনে দুইটা তিনটে অ্যাড করতে হবে, দুইটা তিনটে কি আবার আপনি এক্সেলে নিয়ে অ্যাড করবেন, ওটা তো ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, এটা সমস্যা নেই। তো ধরেন আমি এটাকে একটু সেভ করি, ডেস্কটপে সেভ করি, ডেস্কটপ, ওকে। এখন ফরম্যাটের মধ্যে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া ইনফরমেশন বসাই দিচ্ছি, এগুলো আমি সব দিয়ে দিব আপনাদেরকে আমি। এখন তাহলে কি করব, আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি ইম্পোর্টে ক্লিক করছি, স্যাম্পল ফাইলে নামাইছি। এখন আমি এই যে ব্রাউজে দিব, ব্রাউজ আমি দিছিলাম, এটা আমার ডেস্কটপে না, এই যে এটা না, এটা না, এটাই কি দিছিলাম, হ্যাঁ এটাই তো ডেস্কটপে তো এটা ছাড়া আর ছিল না, এটাই। এখন আমি দেব নেক্সট। দেখেন এখানে ডিটেল টাইপ, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, টাইপ সব ঠিক আছে, হ্যাঁ। এখন আমি নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন এখানে কয়টা লাল দেখাচ্ছে না, এই লাল দেখানোর কারণ কি, লাল দেখানোর কারণ হচ্ছে আগে যে ডিফল্ট যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো আছে না, সেম আছে অলরেডি, মানে ডিফল্টের মধ্যে যা আছে এখানে সেম আছে, এগুলো যেগুলো লাল দেখাবে এগুলো হচ্ছে ডিফল্টের মধ্যে আগে অলরেডি আছে। এই জন্য এইটাকে আপনি চাইলে কি করবেন, এখান থেকে টিক তুলে দিবেন, টিক তুলে দিবেন। তুলে দিলে এটা এগুলো ছাড়া না আসলে তার দরকার নেই।
মানে একই জিনিস তো দুইবার নিবে না, এটাই ভালো আছে, তাই না? তো দিলে সব চলে যায়, এটাই শুধু থাকবে। হ্যাঁ, টিক তুলে দিবেন, দিলে পরে তাহলে তার মানে কি এই দুটা এই কয়টা আপনার কমন ছিল, অলরেডি আছে, তাহলে এই কয়টা আমার আপডেট করলেই হচ্ছে। তাহলে আমি এটাকে ইম্পোর্ট দিব, দিলেই ইম্পোর্ট হয়ে যাবে। এখন দেখেন কুইকবুক আর জেরোর মধ্যে তফাৎ কি ছিল? জেরোতে আপনি যদি একটা আপলোড করেন বাকি সব চলে যাবে, একটা থাকবে। আর এইখানে আপনার যে কটা করবেন শুধু ওই কটা নতুন করে অ্যাড। এটা ভালো আছে, বেশি বুঝেছি। হ্যাঁ, জায়গা দিয়ে দিবে। আর জিরোতে একটা দিবেন, ওই একটা ছাড়া বাকি সব চলে যাবে। এই কুইক বুকে এই যে এই ডাটাগুলো যে হ্যাঁ হুম, এটা সর্বোচ্চ কতটুকু আপলোড দেওয়া যায়? এটা দিতে পারবেন আপনি, যে রো আছে না, রো, কাস্টমার্স বেশি করে এটা দিতে পারবেন আপনি 1000 রো। আমি 1000 এর বেশি পারিনি, 1000 বলতে পারছি। 1000 বেশি পারবেন, একবারে 1000 হ্যাঁ আবার দিতে পারবেন। 1000 মানে 999, কারণ আপনার হেডলাইনটাতে আছে, হেডলাইনটা সহ 1000। আর ভারী সফটওয়্যার তো আমি ইনস্ট্যান্ট ডাটা দিতেছিলাম, পৌঁছে দিতে পারি। চোদ্দশো ছিল, পরে দিচ্ছে নেয় না পুরোটা, পরে 1000 টাকা করে নিচ্ছি। তাও মনে করেন যে এইভাবে বাফারিং করছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। না, এতগুলো টাকা দিচ্ছেন, ভিতরে নিয়ে আসতে লাগবে। আর এমনি তো কুইক বুকের সফটওয়্যার তো ভারী সফটওয়্যার, নেট ভালো না হলে ঝামেলা হবে। নেট ভালো না হলে চলতে চায় না। কি হবে, এতক্ষণ লাগে কেন? মাত্র 3টা ডাটা দিছি। কেবলের ব্যবস্থা করেন। এর আগে কেবলের ব্যবস্থা আমি করছিলাম, কিন্তু এই যে রাউটার তো এই যে এখানে, এমন ধরনের রাউটার অনেক দূরে, রাউটার এই যে এখানে রাউটার। এর আগে কেবলের ব্যবস্থা করলে আবার এই যে এই মনিটর হচ্ছে চাইনিজ, কেবল দিয়ে লাগাইলে এই মনিটরের সাথে আবার ডিসকানেক্ট হয়ে যায় বারবার। ওইটা কেমন দাম? প্রজেক্টর, এটা তো প্রজেক্টর কম দাম না? তা জানি না কি এদের দাম কেমন। এটার দাম, এইটার থেকে প্রজেক্টের দাম কম। হ্যাঁ আমার তাই মনে হয়, এটার দাম 34 ওটাই তো। টাকা, আরেকটু বেশি, কিন্তু 24 হওয়ার কথাই। তবে প্রজেক্টরের থেকে এগুলো ভালো স্যার। প্রজেক্টর হইলে তো আপনার পুরানো মতটাই ভালো। বড় বড় হ্যাঁ, এইটা অবশ্যই এলইডি হওয়ার কারণে লাইট টাইট থাকার কারণে দেখা যায়। ওইটা বড় বড় দেখা যায়। প্রজেক্টরে আমার একটু বড় দেখা আচ্ছা। যায়। আসছে, এই যে দেখেন, এই যে আমরা এগুলা নাম্বার সহ দিছিলাম না, এই যে নাম্বার সহ চলে আসছে। হ্যাঁ, তার মানে আমরা ম্যানুয়াল ইম্পোর্ট দুটোই করতে পারবো আশা করি। ঠিক আছে, এটা গেল একটা জিনিস। আমরা এখানে ট্যাক্স অ্যাড করি নাই, কারণ ট্যাক্স অ্যাড করার এখানে কিছু নাই, ফিক্সড ট্যাক্স চলে আসবে। এরপর হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে রাখলাম। ঠিক আছে, এখন আর কি কি আছে আসেন। এখন আছে কাস্টমার প্রোডাক্ট অ্যান্ড, আচ্ছা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আগে করে, কারণ আপনি যদি সিস্টেমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড না করেন তাহলে সেটা বিক্রি দেখাবেন কেমনে বা কেনা দেখাবেন কেমনে, লাগবে তো। এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব এই যে সেলস, দেখেন এই যে আপনি অ্যাপ থেকেও যেতে পারেন। আচ্ছা, ড্যাশবোর্ডে একটু যাই। হ্যাঁ, ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডে এখানে এক্সপেন্স অ্যান্ড বিল, সেলস অ্যান্ড গেট পেইড, এই যে এখান থেকে যেতে পারেন। আবার কাস্টমার এখানেও আছে। হ্যাঁ, আলাদা আলাদা করা আছে, আপনি চাইলে ভিতর থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। আপনি যদি যে অ্যাপে ক্লিক করেন, অ্যাপে ক্লিক করলে দেখেন এই যে কাস্টমার হাব, হ্যাঁ এখানে ক্লিক করলেও যেতে পারবেন। তো আপনি এই অ্যাপ থেকে যান, এই কাস্টমার হাব, ক্লিক কি অন্যটাতে পড়ছে নাকি? না, কাস্টমার, এই যে কাস্টমার, ঠিক আছে, এই কাস্টমারে ক্লিক করেন। আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা উপরে কাস্টমারে ক্লিক করলেও যাওয়া যাবে। ওকে, যে কোনো জায়গা থেকে যাওয়া যাবে। এখানে বলছে যে ইম্পোর্ট কাস্টমার আর অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, দুইভাবে। আমরা একটু আগে দেখলাম না যে ইম্পোর্ট করা যায় অথবা ম্যানুয়ালি করা যায়। এখন ধরেন কি, আপনি কোম্পানি শুরু করতেছেন, আপনার কাস্টমার আছে 50 জন, সেটা আপনি ইম্পোর্ট করেন। বাট আপনার প্রতিদিনই কি 50 জন কাস্টমার ইম্পোর্ট করতে হবে নাকি? কাস্টমার একটা দুটো করে অ্যাড হবে চার্ট অফ অ্যাকাউন্টের মতোই। তো
তো ম্যানুয়ালি আমরা একটু দেখি আগে, অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, ইম্পোর্টটা দেখবো একটু পরে। এখানে দেখেন বৃষ্টি পরে না, গত বছর নভেম্বর পর্যন্ত বৃষ্টি হচ্ছে টানা, আমার মনে আছে। মানে এবার হচ্ছে বেশি হয়েছে। এবার বেশি হচ্ছে, কিন্তু গত বছর কম হোক বেশি হোক নভেম্বর পর্যন্ত টানা চলছে, একদিন দুদিন পর পর। তারপর না আমি পাই নাই। আচ্ছা দেখেন, কাস্টমারের ক্ষেত্রে অনেক ইনফরমেশন দেওয়া যাবে। কাস্টমারের ইমেল, ফোন নাম্বার, সিসি, বিসিসি, ফ্যাক্স, ফোন সব আছে, ওর বাড়ির ঠিকানা, অফিসের ঠিকানা, হ্যাঁ কোথায় ঘুমায় সব আছে। কিন্তু এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে একটা, এই যে ডিসপ্লে নেম। এখানে হচ্ছে আপনার দেখেন স্টার দেওয়া আছে, মানে এটা হলো ম্যান্ডেটরি। এখন আপনি সব ফিল আপ করছেন কিন্তু এইটা দেন নাই, তাহলে নিবে না। আবার শুধু এটা দিয়েছেন, বাকি কিছুই দেন নাই, তাও নিবে। হ্যাঁ এটাই, এটা ম্যান্ডেটরি ফিল্ড, আর বাকিগুলো ম্যান্ডেটরি নয়। তো ধরেন আমি এটার নাম দিলাম, ধরেন যে কাদের অ্যান্ড সন্স, এরকম থাকে না নাম কাস্টমারের নাম, ধরেন এরকম কাদের অ্যান্ড সন্স। আমি আর কিচ্ছু দিলাম না, ধরেন আমার কাছে কিছু নাই, শুধু নামটাই আছে। নামটা দিয়ে আমি যদি সেভ করি, নিয়ে নিছি কিন্তু দেখেন এই যে কাদের অ্যান্ড সন্সের ভিতরে ঢুকে গেছে। আমি যদি এখন এই যে কাস্টমারে ক্লিক করি, তাহলে দেখেন এখন লিস্ট চলে আসবে কাদের অ্যান্ড সন্স, এটা আমি ম্যানুয়ালি অ্যাড করছি। তার মানে আমার কাছে কাস্টমার অ্যাড করার সময় যে যে ইনফরমেশন থাকবে সেটা সেটা আমি দিব, কিন্তু ডিসপ্লে নেম যেটা স্টার চিহ্ন আছে এটা মাস্ট লাগবে। এর বেশি ইনফরমেশন ক্লায়েন্ট যদি আমাকে দিতে না পারে আমার কোনো অসুবিধা নেই, যতটুকু আছে অতটুকু দিলাম। হ্যাঁ এখন ধরেন প্রথমে তো চেহারাটা এরকম ছিল না, এখানে ইম্পোর্ট আর ম্যানুয়ালি ছিল। এখন যদি আপনি আরেকটা অ্যাড করতে চান, তাহলে এই যে ধরেন আপনি আসবেন কোথা থেকে, এই যে কাস্টমার হাব থেকে আসবেন কাস্টমারে, অথবা আপনি সরাসরি এখান থেকেও যেতে পারেন। আমি ড্যাশবোর্ডে যাই আবার, ওটা তো আসেই, মানে আমি ওখানে আপনি ঢুকবেন কি করে, ওটা তো আছে। আপনি একটু আগে দেখাইছি কি, এই যে অ্যাপ থেকে কাস্টমার হাবে গিয়ে কাস্টমারে ঢুকছেন, তাই না? আবার আপনি যদি এই যে উপরে যে শর্টকাটে যেটা আছে এখানে কাস্টমারে ক্লিক করেন, তাও ঢুকতে পারবেন। কাস্টমার হাব ওভারভিউ, এখান থেকে এই যে বাম পাশে অলরেডি চলে আসছে দেখেন, এখান থেকে আপনি যাবেন কাস্টমারে। আচ্ছা এই যে আপনি কাস্টমারের ভিতরে ঢুকলেন, একটু আগে ছিলাম এই জায়গায় আমরা, হ্যাঁ ঢোকার পরে এখন ধরেন আপনার আজকে আর একটা অ্যাড করতে হবে, তাহলে এই যে নিউ কাস্টমার এখানে আপনি কপি করবেন, সরি ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আগের মতোই দেখেন নতুন কাস্টমারের ইয়ে চলে আসছে। এখানে আপনি দিলেন হচ্ছে কি দাম দেওয়া যায়, জব্বার ব্রাদার্স মনে করেন, এটা একটা কোম্পানির নাম। এই সেভ করলেন, সেভ হয়ে গেল, দুইটা চলে আসলো। এখন ধরেন আপনার নতুন কোম্পানি একবারে 8-10টা ইম্পোর্ট করবেন, তাহলে কি করবেন, এই কাস্টমার আগে যান, কাস্টমার ও জব্বার ব্রাদার্সের ভিতরে ঢুকে গেছে। কাস্টমার থেকে যে নিউ কাস্টমারের পাশে ড্রপ ডাউন, এখানে যে ইম্পোর্ট কাস্টমার, হ্যাঁ ইম্পোর্ট কাস্টমারে দিবেন। ঠিক আগের মতোই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করবেন, মানে ফরম্যাটটা ডাউনলোড করবেন, করে ফরম্যাটটা ওপেন করবেন। হ্যাঁ এখন আসেন আমরা দেখি আমাদের কাছে কি আছে, এগুলো আমি সব দিয়ে দিব আপনাদেরকে। এখন আমাদের কাছে এই যে কাস্টমার, আচ্ছা এটা মনে হয় ঠিক করাটা আছে, কাস্টমার লিস্ট এই যেটা, এইটা দিছে হলো, এইটা হলো আপলোড করার জন্য যে ফরম্যাট, আমি ফরম্যাটটা ঠিক করে রাখছি ওইটা না, এই যে এইটা ধরেন আমাদেরকে কাস্টমার দিয়ে দিছে, ক্লায়েন্ট পাঠাই দিছে, হ্যাঁ যে ভাই এটা আমার কাস্টমার। এখন আমরা কি করছি, একটু আগে একটা ফরম্যাট ডাউনলোড করছি না,
এই ফরম্যাটটা কি করব, হেডলাইনটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো, কারণ এগুলো তো স্যাম্পল ডাটা, এগুলো তো আমাদের ডাটা না। করে দিলাম। এখন কি করব, এখন এখান থেকে কপি করব। প্রথমেই কি আছে দেখেন, কাস্টমারের নেম, কাস্টমারের নেম আমি এখান থেকে কপি করব। কপি করে আমার যে ফরম্যাট আছে, এই যে নেমের জায়গায় নেম বসাই দিলাম। এরপর বলতেছে কোম্পানি, এই কোম্পানিটা কপি করি। কপি করে এই কোম্পানির জায়গায় কোম্পানি বসাই দিলাম। এরপর বলতেছে ইমেইল, ইমেইল কি আমার এখানে আছে, এই দেখেন ইমেইল কিন্তু আছে এই ঘরে, এখানে ইমেইলের জায়গায় ইমেইল বসাতে হবে। কাস্টমার টাইপ আমার এখানে নাই, না থাকলে দেওয়ার দরকার নাই, কিন্তু এইটা আবার ডিলিট করে দেওয়া যাবে না, কিন্তু এটা যে ঘর ফাঁকা আছে নাই, এটা ফাঁকাই থাকবে। ইমেল দিলাম। এরপর আসেন ফোন, মোবাইল, ফ্যাক্স, এই তিনটা আমি একসাথে কপি করতেছি, কারণ আমি জানি তিনটা পাশাপাশি থাকার কথা। ফোন, মোবাইল, ফ্যাক্স আপনারা একসাথে আগেই কপি করবেন না, একটু দেখবেন যে আছে কিনা, কারণ মাঝখানে একটা অন্য কিছু পড়ে গেলে কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। ওয়েবসাইট নাই, ফাঁকা। এরপর বলছে কি স্ট্রিট, সিটি, স্টেট, এই তিনটা একসাথে থাকার কথা। স্ট্রিট, সিটি, স্টেট, হ্যাঁ। জিপটাও আছে, জিপ মানে হচ্ছে কোড, পোস্ট কোড। আচ্ছা, ওয়েবসাইট এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা রেখে দিলাম, হ্যাঁ। এরপর আসেন জিপ, এই যে জিপ কোড আছে না, আমরা ভাগ ভাগ করেই দেই, আস্তে আস্তেই দেই। এরপর বলতেছে ওপেনিং ব্যালেন্স। এখন কাস্টমারের ওপেনিং ব্যালেন্স কি বলেন তো? কাস্টমার মানে কি, কাস্টমারের কাছে আমি মাল বেচছি, তাই না? তার কাছে পাবো কি, টাকা পাবো। তার মানে আমার ওপেনিং ব্যালেন্স থাকা মানে ওই কাস্টমার নাম আমার অ্যাকাউন্টস রিসিভেবল আছে, বুঝছেন না? তাহলে আমি এখন ওপেনিং ব্যালেন্স দিই। আসেন এখানে দেখেন 3 জনের নাম ওপেনিং ব্যালেন্স আছে, মানে এই 3 জনের কাছ থেকে আমি টাকা পাবো। যার ব্যালেন্স আছে যার নাই রিপোর্টিং এর চারিয়া পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, এটা আমি আপলোড দেই, তারপর রিপোর্টিং এ দেখাচ্ছি। হ্যাঁ, রিপোর্টিং এ হলো অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে ডেট কপি করলাম, ডেটটাও দিয়ে দিব। তার মানে এই কলামগুলোর মধ্যে যে যে ইনফরমেশন আমার কাছে থাকবে সেগুলো দিব, যেগুলো থাকবে না সেগুলো দিব না। এটা আমি এখন সেভ করি। আমি সেভ করব ডেস্কটপে। এটার নাম দিই আমি বুঝতে, ওকে। তাহলে আমি এখন এটা কেটে দিব, আর এটা তো হলো যে আমার কাস্টমার ইনফরমেশন, কেটে দিলাম। এখন আসেন, আমি কি করতেছিলাম, ইম্পোর্ট, তাই না? এই যে এখান থেকে ব্রাউজ করলাম, ব্রাউজ করে এই যে এই ফাইলটা ওপেন করি, ওপেন করে নেক্সটে যাই। নেক্সটে গেলে দেখেন এই যে নেমের সাথে নেম সব মিলতেছে, হ্যাঁ। না মিললে এটা রেড কালারের ক্রস চিহ্ন আসবে। এরপর আমি এখান থেকে হ্যাঁ, যেটা ফাঁকা ছিল টিক চিহ্ন আসে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে ডেটটা যে রেড কালার আসতেছে না, এইটা আপনার রেড কালার থাকলেও নিবে। এর কারণটা হচ্ছে কি, এটার সমস্যাটা ডেটের না, এখানে হলো খুব সম্ভবত 1/1/2022 তো স্যার। না স্যার, ওইটা হলো স্যার আগে বছর, পরের মাস, তারপরে হলো দিন দেয়া। হ্যাঁ, এখানে না, এখানে ফরম্যাট দেখেন, ডেট ফরম্যাট, ইয়ার, মান, ডেট, হ্যাঁ, ডেট ফরম্যাট। তার মানে ফরম্যাট ঠিক নেই, ফুলটা দেওয়ার কথা। ফরম্যাটটা হবে কি 2022। না স্যার, এখানে 2022 ওইখানে আমরা দিছি আসছে প্রথমে মাস, তারপরে আগে স্যার 20 দিতে হবে স্যার। হ্যাঁ, আগে 20 দিতে হবে 20 কেন স্যার? ওইখানে বলছেন 4 অক্ষর দিতে হবে। ও আচ্ছা, 2022, হ্যাঁ, হ্যাঁ, তারপর 0101 না স্যার, স্ল্যাশ দিলে হবে না স্যার, হাইফেন দিতে হবে। ও আচ্ছা, হাইফেন দিয়ে আছে না। তার মানে আমার কি সমস্যা ছিল, আমার ডেট ফরম্যাট দিতে হবে এইভাবে। এখানে দেখেন ডেট ফরম্যাট কি বলছে, এই যে ইয়ার, মান্থ, ডেট, তাই না? বছর, মাস, তারপর ডে দিতে হবে এই ফরম্যাটে। তার মানে আমি এটা যেহেতু সবগুলো সেম, আমি একটু কপি করে বসাই দিই।
ডেট ফরম্যাট ঠিক না থাকলে কিন্তু হবে না, এবং যেভাবে আছে সেভাবে, এই যে স্ল্যাশ আর এগুলো সব এভাবে দিতে হবে। তারপর আমি দিলাম ইম্পোর্ট। তাহলে দেখেন আমার এখানে 8টাই ইম্পোর্ট হয়েছে, আর আগের 2টা যে ছিল সেই 2টাও আছে, বাকি 8টা আমার ইম্পোর্ট হয়ে গেছে কাস্টমার। ওকে, এখন তার মানে আমার যদি হঠাৎ করে আজকে একটা নতুন কাস্টমার হয়, তাহলে আমি কি করব, কাস্টমারে এসে নিউ কাস্টমার দিয়ে একটা কাস্টমারকে অ্যাড করে নিব। যে যে ইনফরমেশন আছে বা দিতে পারছে সেটা দিব, যেটা পারে নাই সেটা আমার দেওয়ার কোনো সুযোগ নেই। কাস্টমার সিলেক্ট করলে তো কারেন্সিটা আসছে, যদি ধরেন অস্ট্রেলিয়ার যদি কাস্টমার হয় তাহলে তো অস্ট্রেলিয়ান ডলার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যখন আপনি অ্যাড করবেন তখন ওটার সিলেক্ট অন করে এখানে অস্ট্রেলিয়ান ডলার সিলেক্ট করতে হবে। রাইট। এই যে এখানে দেখেন, আপনি যখন একটা কাস্টমার অ্যাড করবেন, ধরেন এই কাস্টমারটা আপনার অস্ট্রেলিয়ান, এই যে এখানে আগেই ওনার কারেন্সি সিট করে নেবেন, ধরেন কানাডিয়ান ডলার সাপোজ। হ্যাঁ, এখানে নাম দিলেন হচ্ছে কানাডা স্টোর, মনে করেন এটা আপনার কাস্টমার, কিন্তু উনি হলো কানাডিয়ান, ওনার সাথে আপনার কানাডিয়ান ডলারে লেনদেন হবে। এই যে এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ করবেন। এখন ধরেন আপনি ভুল করে একটা অস্ট্রেলিয়ানকে কানাডিয়ান ডলার দিয়ে সেভ করছেন, যদি একটা ট্রানজ্যাকশন করে ফেলেন, কোনো কিছু বিক্রি করেন বা কিনে ফেলেন, তাহলে এই কারেন্সি আর চেঞ্জ করা যাবে না। তখন আপনাকে নতুন আবার মানে কাস্টমার অ্যাড করে লেনদেন করতে হবে। বাট যদি আপনি ট্রানজ্যাকশন না করেন তখন মধ্যে এডিট করা যাবে। এখন ধরেন আমি একটা ট্রানজাকশন করলাম ভুল করে, হ্যাঁ, নতুন আরেকটা কাস্টমার অ্যাড করলাম, ওই নামেই নতুন ভাবে করলাম, আগেরটাতে তো ব্যালেন্স রয়ে গেল না। হ্যাঁ, আগেরটা তো ব্যালেন্স রয়ে গেল। আপনি আগের কাস্টমারকে আপনাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এটাই বলছি, ওটা ইনঅ্যাক্টিভ করে এইটা তো ওই ব্যালেন্স আবার নিয়ে আসতে হবে। স্যার ওইখানে যে আমি ভুল করছি এর জন্য তো এইখানে নিয়ে আসলাম, কিন্তু স্যার ওইটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে রাখলাম। ওইটা যখন আপনি ইনঅ্যাক্টিভ করবেন, ওইটার বাকি ট্রানজাকশনে চলে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এই দেখেন, এইটা হচ্ছে কানাডা স্টোর, ঠিক আছে? যদি আপনি এডিট করতে চান, এই যে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দেখেন এখানে সব আছে, কিন্তু কি নাই, কারেন্সি নেই, মানে কারেন্সিটা ফিক্সড। আচ্ছা, না এটা তো ইউকেতে করা যায় তো, মানে লেনদেন করার আগে কারেন্সি চেঞ্জ করা যায়। এখানে মনে হয় এটা আর বুদ্ধি নেই। আচ্ছা, মেক ইনঅ্যাক্টিভ পাইছেন? মার্চ করতে মেক ইনঅ্যাক্টিভ দিলে এটা ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ দিলে কানাডা স্টোর ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? যে ডিলিটেড। ওকে, এটা আপনি আবার এই যে মেক অ্যাক্টিভ করতে পারবেন যদি চান। মানে এটা কি চার্ট অফ অ্যাকাউন্ট মনে রাখবেন পার্মানেন্টলি ডিলিট করা যায় না। যেমন আমাদের সাপ্লায়ার আছে, যারা আমি লেনদেন করতে তার সাথে লেনদেন নাই, আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, অনেক হয়ে গেছে চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ ইনঅ্যাক্টিভ করে দিলাম, পরবর্তীতে আবার 5 বছর 7 বছর পরে আবার লেনদেন শুরু হলো। হ্যাঁ, অ্যাক্টিভ করে রাখেন। অ্যাক্টিভ করে দিলে ওই লেজারে আমি লেনদেন করতে করতে ইনঅ্যাক্টিভ করলে ওইটা কি আবার চলে আসবে? থাকবে। এটা অ্যামাউন্টটা না। কোনো একটা আসবে। ইনঅ্যাক্টিভ করা মানে ও বলতেছে এটা ডিলিটেড। কাস্টমারই হচ্ছে ডিলিটেড বলতে সে ডিলিটেড বলতেছে, কিন্তু সে রেখে দিবে। এটা আপনি চার্ট অফ অ্যাকাউন্ট কখনোই পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন না, ব্যালেন্স শিট বা লেনদেনের ক্ষেত্রে ওটা আসবে না। ওকে, আপনি যে ব্যালেন্সটা কি, যদি ব্যালেন্স থাকে, ধরেন যারা ইনঅ্যাক্টিভ করতেছে, যখন আপনি ইনঅ্যাক্টিভ করবেন ব্যালেন্স হয়ে যাবে, মানে ব্যালেন্স আর আপনার কোথাও শো করবে না। শোনা করো, কিন্তু ব্যালেন্সটা তো আমার দরকার। ব্যালেন্সটা দরকার বলতে তাহলে আপনাকে আবার অ্যাক্টিভ করতে হবে। না, স্যার, ধরেন এখানে বিষয়টা হচ্ছে কি, আমি বলি, ধরেন ওনার এই যে কানাডা স্টোর, ধরেন ওনার কাছে আমি এখনো $200 পাবো, এখন বিষয় হচ্ছে যে ওই ডলারের হিসেবের কারণে আমি চাচ্ছি যে আমার নতুন করে এখন তো ওনার তো আমার ইনঅ্যাক্টিভ করতে হবে, তাহলে ওনার যদি আমি ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে $200 কি হবে? ওই নতুন যেটা করবেন আমি বলি, সেটাই আবার এখন ওইটা কি নতুন যেটা খুলবে, নতুন যেটা খুলবেন, ওপেনিং ব্যালেন্স যদি $200 দেখায় তাহলে কি ঠিক থাকবে? হ্যাঁ তাহলে ঠিক থাকবে। আর ধরেন ওইটা মানে আপনি নতুন যদি খোলেন তাহলে আপনাকে ওই ব্যালেন্সটা অ্যাড করে দিতে হবে, এক করতে হবে তো ওপেনিং ব্যালেন্সে ওই ব্যালেন্সটা নিয়ে নিতে হবে। তাহলে আর যদি আপনি ইনঅ্যাক্টিভ করেন, ইনঅ্যাক্টিভ করা মানে ওর ব্যালেন্সটা আপনি সব ছেড়ে দিচ্ছেন, ওখানে ওটা আপনি কিছুই করতে পারবেন না, জিরো।
মানে ইনঅ্যাক্টিভ করা মানে ও ক্লিয়ার ওর সাথে আপনার মানে মনে করেন ওর কাছে আপনি 500 টাকা পান, আপনি ধরে নিয়েছেন এটা ব্যাড ডেট, ছেড়ে দিয়েছেন আপনি, শেষ। যখন অ্যাক্টিভ ছিল হ্যাঁ। ওর কাছে যে আমি 500 পাইতাম, এই 500 কিন্তু আমার ব্যালেন্স শিটে শো করতো। হ্যাঁ, এটা আপনার অ্যাকাউন্ট রিসিভেবল শো করতো। হ্যাঁ। যখন আপনি ইনঅ্যাক্টিভ করে দিবেন তখন আর ব্যালেন্স শিটে পাবেন না, এটা ওখান থেকে অটোমেটিক ওটা কমে যাবে, শেষ। ঠিক আছে? মানে আপনি আবার ইনঅ্যাক্টিভ যদি করছেন মানে কি, ওর সাথে আপনার একদম সারা জীবনের ইয়ে শেষ। হ্যাঁ, আবার আমি যদি স্থিতিশীল রাখতে চাই তাহলে নতুন অ্যাকাউন্ট করলে আমার ওই ব্যালেন্সটা এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিতে হবে। আবার যদি অ্যাক্টিভ করেন তাহলে আবার চলে আসবে, মানে স্যার অ্যাক্টিভ করলে আবার এটা অটোমেটিক্যালি ওই 200 টাকা ব্যালেন্স শিটে আবার ওটা দেখাবে। হিট করবে। এই যে মেক অ্যাক্টিভ করলেই তখন অ্যাডজাস্ট করতে হবে। তখন এটা কি করব? মানে এই তখন অ্যাডজাস্টমেন্ট না না না, কখন কি বুঝিনি, আর কখন মানে যখন ধরেন আমি একবার নতুন একটা অ্যাকাউন্ট খুললাম, ইনঅ্যাক্টিভ আগে ইনঅ্যাক্টিভের 500 আমি পরে ওইখানে ওপেনিং ব্যালেন্স দেখাইলাম, হ্যাঁ, এখন ওই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি আমি আবার অ্যাক্টিভ করি তাহলে ব্যালেন্স ডাবল হয়ে যাবে। তখন ব্যালেন্স ডাবল হয়ে যাবে, সেটা তখন তখন ওইখানে হিট করার সুযোগ আছে কিনা? না না, ব্যালেন্স ডিলিট করতে হবে না, তখন আপনার জার্নাল করবেন, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করবেন। আপনার যেটা এই যে ইনঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করছেন এইখানে এসে ওই $500 ইনঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করলে ওই ব্যালেন্স আবার শো করবে, তখন আপনি যদি আবার নতুন একটা খোলেন তো ব্যালেন্স হয়ে যাবে ডাবল, তখন কি করবেন, তখন ওটা জার্নাল দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবেন। সেটা একটু দেখাই দিন। না আমরা যে সফটওয়্যার করি এটা হচ্ছে এটা দেখাবো, এটা ট্রানজ্যাকশনের সময় দেখাবো, এটা ট্রানজ্যাকশনের সময় দেখাবো। আচ্ছা, এখন আসেন কাস্টমার। এখন কাস্টমারের পরে আপনার কি দরকার, সাপ্লায়ার দরকার, তাই না? এই যে এক্সপেন্স, আপনি কি করবেন, মাই অ্যাপ থেকে এক্সপেন্সে যাবেন, অথবা এই যার আপনার যেমন বাম পাশে ব্ল্যাক কালারের প্যানেলটা আছে ওখানে কিন্তু এক্সপেন্স লেখাই আছে, দেখেন আপনার জন্য আরো সুবিধা, ঠিক আছে? এগুলো সব কন্টাক্ট হ্যাঁ, মাই অ্যাপ থেকে এক্সপেন্স অ্যান্ড বিলে যাবেন, অথবা ড্যাশবোর্ডে এসে যে এখানে এক্সপেন্স অ্যান্ড পে বিল এখানে ক্লিক করবেন। বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে অবস্থার কারণে অসুখ বিসুখ বেশি হচ্ছে। রোদ ভাই যত গরমই লাগুক, রোদ কিন্তু অনেক ভালো, রোদে জীবাণু টিবাণু সব ধ্বংস হয়ে যায়। কোনোটাই পারি না, রোদ পেলেও সমস্যা, বৃষ্টি হলে সমস্যা, শীত গরম সব জায়গায় সমস্যা। বেশি বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে, বেশি পানি আবার মানে বেশি বৃষ্টি না। আচ্ছা দেখেন, এই যে যখন আমি এক্সপেন্স এন্ড পে বিলে ওভারভিউতে চলে আসলাম, এই বাম পাশে আসলে দেখবেন এখানে ভেন্ডর লেখা আছে, ভেন্ডর। সাপ্লায়ার আর ভেন্ডর কি একই জিনিস না? এই দেখেন, ভেন্ডরে ক্লিক করেন। ভাই একটু শুনেন, সবাই শুনেন, ভেন্ডর, হ্যাঁ দেখেন কাস্টমারের মতো সেম জিনিস, এখানে হচ্ছে ইম্পোর্ট ভেন্ডর, অ্যাড ভেন্ডর, সেম না? আমি অ্যাড ভেন্ডরে যাই, প্রথম কি অ্যাড করে নিতে হয় নাকি? না আপনি চাইলে প্রথমবার ইম্পোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন সেম জিনিস, সাপ্লায়ার আর কাস্টমার বা ভেন্ডর আর কাস্টমার সেম জিনিস। এটা ভেন্ডরের নাম লেখেন, ভেন্ডরের নাম লিখি সান এন্টারপ্রাইজ, হ্যাঁ সাপ্লায়ার। কারণ এই যে এখানে কি হলো, এখানে আমি ওর ডিসপ্লে নেমটা লিখলাম, আর বাকি কোনো কিছু আমার কাছে না থাকে কোনো সমস্যা নেই, বাট সব লিখছি ডিসপ্লে নেম লিখে নেই, তাহলে কিন্তু নিবে না। ওকে, নিচে একটা ডেট আছে, ডেটটা কোনটা কোনটা? এই ডেটে সবার নিচে স্যার মানে আজকে ডেটে অ্যাজ অফ ডেট, আজকে, এই অ্যাজ অফ ডেট মানে আজকে। এখন ধরেন এই কাস্টমারের কাছে আপনি কিনবেন, এই কেনার সময় দেখতেছেন যে আপনার কিনছেন 2022 সালে, 2022 সাল দিলে এর কাছে কিছু কিনতে পারবেন না। অ্যাজ অফ ডেটের ব্যাপারটা বুঝছেন? এখন ধরেন ওই যে আমরা ইয়াতে ওপেনিং ব্যালেন্স দিছিলাম না একটু আগে, সেই ওপেনিং ব্যালেন্সটা চাইলে এখানেও দিতে পারেন। ওপেনিং ব্যালেন্স ধরেন ওটা যদি আমি যদি 500 দিই, আর এইটার ডেটটা ধরেন আমি ধরেন 2022 সালের জানুয়ারি মাস দিলাম। 500 দেওয়া মানে কি? ভেন্ডর না, না এটা পেয়েবল 500, এটা ভেন্ডর তো, এটা আমার অ্যাসেট এটা লাইবিলিটি, হ্যাঁ এটা ভেন্ডর তো, কাস্টমার অ্যাসেট।
500 আমার কাছে আমি বাকিতে ছিল ভেন্ডর মানে ওর কাছে কিনছি না, টাকা দিতে হবে ওরে। মানে উই নো হিম। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন সান এন্টারপ্রাইজে আমার এখানে যে 500 টাকা ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করছি। ওকে, সেম ওই যে আপনি যদি এটা এডিট করতে চান, এডিট নিউ ট্রানজ্যাকশন কিছু করতে চান, আপনি আবার ভেন্ডরে আসেন। এটা সেভ করলেই তো স্যার আবার রিপোর্টে ওই 500 টাকার ব্যাপারে এসে বলবে। হ্যাঁ, রিপোর্ট অলরেডি আসছে, দেখাচ্ছি। আচ্ছা, এখন আসেন নিউ ভেন্ডর পারবেন। ইম্পোর্ট করার ক্ষেত্রে কি করবেন? ইম্পোর্টের ক্ষেত্রে সেম, এটা আপনাদের হোমওয়ার্ক। এই ডাউনলোড করবেন ফাইলটা, আর আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিচ্ছি, কি বলে এটা, কাস্টমার ডাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা আপলোড করি, তা নাহলে দেখা যাবে কি আপনাদের হোমওয়ার্ক দিয়ে আমার হোমওয়ার্ক করা হয় নাই, পরে আমি কাজ করতে যাই দেখতেছি আর হয় না কিছু, বুঝছেন? এই জন্য আমি আপলোড করি। এইটা আছে হচ্ছে আমার এখানে, কুকবুক অ্যাসাইনমেন্ট ডকুমেন্ট। এটা হলো আমার সাপ্লায়ার আপলোড। এই যে এটা, মানে এইটা আমি ফরম্যাট অনুযায়ী আগে থেকে ঠিক করে রাখছি। এখানে দেখেন ওয়েবসাইট এখানেও নাই, যার কারণে নো ম্যাচ। হ্যাঁ, বাকিগুলো ম্যাচ করছে। এখানে দেখেন, এখানে আমার ডেট ফরম্যাট কিন্তু ঠিক আছে, দেখছেন? আমি ইম্পোর্ট করি, মানে এটা আমি করলাম, আপনারা বাসায় নিজেরা করবেন। এখন দেখেন আপনাদেরকে কিছু ডেটা দিয়ে দিই। প্রথমে কি চার্ট অফ অ্যাকাউন্টের এই যে এক্সেল ফাইলটা, হ্যাঁ, তারপর কাস্টমার এটা, তারপর হচ্ছে সাপ্লায়ার, এরপরে আরেকটা জিনিস আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। না না, সবই দিব, এটা দেখাই দিই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পুরো ফাইলটাই দিয়ে অবশ্যই পুরোটাই দিব। আমার যেটা ঠিক করা আছে ওটা সহ দিব। আপনারা কিন্তু ঠিক না করে খালি আমারটা আপলোড করে দিলেও পারেন, তাহলে কিছু শিখবেন না। বাট আমি ওটা দিচ্ছি যাতে আপনি ভুল হলে কোথাও ধরতে পারেন ওটা দেখে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমি যদি সেলসে যাই, সেলসে গেলে এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কই, এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে কিন্তু সবই আছে, বুঝছেন? আপনার খালি উপর নিচে একটু ঘুরতে হবে, দেখতে হবে যে কোথায় আছে। বৃষ্টিতে মানে সারাদিনে থামবে না। আচ্ছা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে বলছে ক্রিয়েট আইটেম আর ইম্পোর্ট আইটেম। আমরা একটা আইটেম ক্রিয়েট করি, ইম্পোর্ট পরে করব। হ্যাঁ, ইম্পোর্টে তো খালি ওই যে ফরম্যাটে ফালাবেন না, দিয়ে দিবেন। এইখানে দেখেন, যখন আমি ক্রিয়েট আইটেম দিলাম, ক্রিয়েট আইটেম দেওয়ার কারণে আমার এই পাশে একটা উইন্ডো আসছে। হ্যাঁ, এই উইন্ডোতে আমরা ইনফরমেশন দিব। এখন দেখেন আপনাদের দৈনন্দিন জীবনে যে অ্যাকাউন্টিং এর কাজ, সেই কাজে ইম্পোর্ট আসবে খুবই কম। প্রোডাক্ট অ্যাড হলে একটা দুইটা অ্যাড হবে ডেইলি, মানে একটা দুইটার জন্য আবার আপনি সব ওই এক্সেলে ইম্পোর্ট করবেন। এই পোর্শনটার কাজ থাকবে সব থেকে বেশি। যেমন ধরেন আমাদের এটাকে ডেল্টা হেলথ কেয়ার, তাই তো? ধরেন আমি দিলাম কি, আমার একটা প্রোডাক্ট আসছে যেটার নাম হচ্ছে ফেস মাস্ক। ওকে, এখন বলতেছে এটা আইটেম টাইপ কি, সার্ভিস নাকি ইনভেন্টরি আইটেম? আবার নন ইনভেন্টরি আইটেমও হইতে পারে। আপনি ফিক্সড অ্যাসেট কিনছেন না, ওটাকে আপনি বেচবেন, কিন্তু কার কাছ থেকে তো কিনতেছেন, সে ভেন্ডর কাছ থেকে কিনতেছেন, ওটা আবার নন ইনভেন্টরি আইটেম ঢুকে দেন। মানে যদি অ্যাসেট হয় সেই ক্ষেত্রে নন ইনভেন্টরি। হ্যাঁ, মানে অফিস যেটা আপনি সেল করবেন না, সোজা কথা, যেটা আমার নিজের ব্যবহারের জন্য নট ফর সেল, নন ইনভেন্টরিতে ঢুকাবেন। যদি আপনি এই মানে ভেন্ডরের কাছ থেকে কিনেন, আপনার লিস্টেড ভেন্ডরের কাছ থেকে কিনেন, অথবা আপনি একটা ভেন্ডর অ্যাড করলেন, করে আপনি তার কাছে নন ইনভেন্টরিতে কিনবেন। আর যেটা আপনি ইনভেন্টরিতে কিনবেন সেটা হবে আপনার সেলসের জন্য। এখন দেখেন এইটা কেন তফাৎ হবে। মানে ধরেন আপনি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি কিনছি, এটা আমি ইনভেন্টরিতে আনলাম। যদি এটা আমি নন ইনভেন্টরিতে আনি বিক্রির জন্য, বাট আমি আনলাম নন ইনভেন্টরি, তাহলে কি হবে জানেন? তাহলে আপনি যে টাকা দিয়ে কিনছেন না, ওই টাকাটা সরাসরি আপনার এক্সপেন্সে চলে যাবে। খরচ তো একবারে খরচ করে ফেলছেন নন ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে আনলে কি হবে, যে টাকাটা আপনি খরচ করছেন, এটা কিনছেন তো 100 টাকা দিয়ে মনে করেন, এই 100 টাকা আবার ইনভেন্টরি অ্যাসেটে যোগ হবে। তার মানে ওই খরচ আর এই অ্যাসেট ব্যালেন্স হবে।
মনে করেন আপনি এটা 100টা কিনছেন, নন ইনভেন্টরিতে দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনি বেচছেন 10টা, আপনার প্রফিট এন্ড লসে যা দেখাবে 90টা লস। নন ইনভেন্টরিতে, বাট যদি ইনভেন্টরিতে থাকে তাহলে তো ইনভেন্টরি অ্যাসেট হিসেবে ব্যালেন্স হিসেবে আছেই, তখন কিন্তু আর লস দেখাবে না। বুঝছেন বিষয়টা? এটা টেকনিক্যালি কিন্তু একটা সমস্যা আছে। তো ধরেন আমরা এটা যদি কেউ না বুঝে থাকেন আবার বলবো ইনভেন্টরি নন ইনভেন্টরি, বুঝছেন কি সবাই? এটা স্যার ইনভেন্টরি দেখাচ্ছেন না, হ্যাঁ, এরপর একটা নন ইনভেন্টরি দেখাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ধরেন এসকেইউ মানে সবাই বুঝেন তো না, স্টক কিপিং ইউনিট। এটা হচ্ছে কি রকম, ধরেন ওই যে একটা প্রোডাক্টের কোড থাকে, কিন্তু কোড দেখে বুঝে। স্যার বাটার উদাহরণটাই হ্যাঁ, সব থেকে সহজ ভালো উদাহরণ হচ্ছে জুতার দোকান। বাটা বা যেমন জুতা কিনতে আপনি একটা জুতা দেখাবেন যে ভাই আমার এই জুতাটা লাগবে, ভিতরে যে স্টোরে যে লোক আছে তাকে কি বলে, ভাই অমুক কোডের প্রোডাক্টটা দেন। ও কি বলে যে ভাই এই যে এই জুতা 9 নাম্বার ব্রাউন কালার এইরকম সেই রকম এরকম বলে? ও কিন্তু একটা কোড বলে, এই যে কোডটা বলে, কোডটাই হচ্ছে এসকিউ। এটা তো সেই প্রাচীন আমল থেকে বাংলাদেশে জুতার দোকান সব জায়গায় প্রযোজ্য। জুতার দোকানে সব দোকানে প্রযোজ্য, বাট জুতার দোকানে কোড ছাড়া ওরা বুঝতেই পারবে না, প্রাচীন আমল থেকে একটা ছোট ছোট তাই না? স্যার সব কিছুরই কোড আছে কিন্তু সবাই কোড ইউজ করে না। জুতার দোকানের টাইম কেন বলি, জুতার দোকানে আপনার সবারই এক্সপিরিয়েন্স আছে না, এই জন্য জুতার দোকানটা বলি। অন্য দোকানে হয়তো অন্য কিছু কিনতে গেলে হয়তো বা যেমন আমার এসকিউ প্রতিষ্ঠানে যে প্রোডাক্ট, আমার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আইডিয়া আছে। আইডিয়া আছে। হ্যাঁ, আইডি মানে ওটাই হচ্ছে এসকিউ। ওর প্রত্যেকটা আইডিয়া আছে। যেমন ধরেন আপনি একটা মোবাইল যদি কিনতে যান, ধরেন স্যামসাং মোবাইল কিনতে গেছেন, একই মোবাইল ধরেন A50, কথার কথা বলতেছি, এইটার 3টা প্রোডাক্ট আছে। একটা হলো 4GB 64GB, 8GB 128GB, আর ধরেন 12GB 256GB, ওটার 102 103 104 এরকম আছে। সেম সাইজ A50 সেম, কিন্তু 3টা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। তাহলে ওর 3টা কোড লাগবে বোঝার জন্য। এটাই হচ্ছে এসকিউ। এটা ম্যান্ডেটরি না, ক্যাটাগরি। এখন ক্যাটাগরিতে কি দিব, আমি একটা নিউ অ্যাড করি, ক্যাটাগরি করব হচ্ছে, ক্যাটাগরি নেম দিব হলো ইনভেন্টরি বা স্টক। ওইটা আমি ইনভেন্টরি সিলেক্ট করছি, তো এটা আমি স্টক লিখলাম আর কি, হ্যাঁ, বোঝার জন্য। আপনি ইনভেন্টরি লিখতে পারেন। এই যে ক্লাস আছে না, ক্লাস, এই ক্লাসটা আমরা এখন অ্যাড করব না, ক্লাসটা হবে সার্ভিসের ক্ষেত্রে। ক্লাস বলতে বোঝায় যে এটাকে ডক্টর সার্ভিস দিচ্ছে, নাকি নার্স সার্ভিস দিচ্ছে, নাকি ওয়ার্ড বয় সার্ভিস দিচ্ছে, এই ক্লাস দিয়ে ওইটা বোঝায়। সার্ভিস। হ্যাঁ, এইটা আমি কাজ করার সময় দেখাবো, এটা আপাতত দেখাচ্ছি না। টাইপ অফ সার্ভিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস মানে টাইপ অফ সার্ভিস। আচ্ছা এখন দেখেন ইনভেন্টরির ইনফো বলেন, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। ধরেন এটা আমি কিনবো কয়টা ওর কাছ থেকে, বা এই প্রোডাক্ট আমি কিনতেছি কয়টা। আপাতত যদি ধরেন আমার হাতে আরো থাকে, কথার কথা ধরেন যে আমার একটা চালান আসছে 10টা প্রোডাক্টের, এখন আমি আর 50টা অর্ডার দিছি, তাহলে আমি এখানে লিখবো 10। আমার আপাতত কোয়ান্টিটি কয়টা আছে, আমার 10। যদি ধরেন আমার হাতে কোনো কোয়ান্টিটি না থাকে, তারপরেও এখানে 0 হলেও দিতে হবে, এটা ফাঁকা রাখা যাবে না, রিকোয়ার্ড। হ্যাঁ, অ্যাজ অফ ডেট কবে থেকে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ অফ ডেটটা যে ডেটে দিবেন তার আগের কোনো ডেটে এটা ব্যবহার করতে পারবেন না। এরকম ডেটে কি অ্যাজাম্পশন অনুযায়ী দিলে হবে না? না, অ্যাজ পার ডকুমেন্ট দিবেন, অ্যাজাম্পশন অনুযায়ী দিলেও হবে। কিরকম হবে, ধরেন আপনি জানেন যে এটা ডিসেম্বর 2022 পরের প্রোডাক্ট, এটা আপনি কনফার্ম। আপনি তাহলে ডিসেম্বর 2022 আগের কোনো একটা ডেটে অ্যাজাম্পশন করে আগের একটা ডেট। বাট যদি আপনার কাছে কাগজ কলমে থাকে তাহলে তো ফিক্সড, ওটাই দিয়ে দিবেন। অ্যাজাম্পশন করে দিলেও হবে, বাট যে ডেট দিবেন তার আগের ডেটে কিন্তু এটা আবার ট্রানজাকশন করতে পারবেন না। ধরেন 2021-এর আমি জানুয়ারিতে দিলাম, এখন যদি 2020-এর ডিসেম্বরে এই প্রোডাক্ট আপনি বেচতে যান বা কিনতে যান, তাহলে কিন্তু পারবেন, বুঝছেন? আচ্ছা এখন দেখেন রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট বলতেছে যে কয়টা থাকলে আপনাকে আবার অর্ডার করতে হবে, আপনি করতে চান। আমি ধরেন এখানে দিলাম 10টা, এটা যার যার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নক করবে বলতে কি, এটা যখন আপনি সেল করতে যাবেন তখনই ওখানে দেখাবে আপনার রিঅর্ডার পয়েন্ট এত, প্রোডাক্ট আছে 100, রিঅর্ডার পয়েন্ট 10। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাসেট, এটা হচ্ছে যখন আপনি এটা অ্যাড করবেন, এই যে ধরেন আমি এখানে 0 না দিয়ে যদি আমি এখানে 100 দেই, এই 100টার যে প্রাইস, 100টার যে টাকার অঙ্ক, সেটা কিন্তু ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে হিট করবে। যদি 10 টাকা করে হয় তাহলে 100 দাম 1000 টাকা, তাহলে আপনার ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট শো করবে 100 আর অ্যামাউন্ট শো করবে 1000।
এটা তাহলে আপনার সরাসরি এক্সপেন্স হয়ে যাবে না, এক্সপেন্সের সাথে ব্যালেন্স হবে অ্যাসেট দিয়ে, এই চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে হিট করবে। তার মানে আপনি একটা প্রোডাক্ট যখন আপনি এন্ট্রি দিচ্ছেন তখন কিন্তু আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্টের ব্যবহার দেখলেন। এখন আরেকটাতে আসি, এখন বলতেছে কি যে আপনি সেলসের ইনফরমেশন দেন, ডেসক্রিপশনটা আপনার ইচ্ছা মতো, মানে এটা ধরেন কি নামে থাকবে? হ্যাঁ না, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন ধরেন, কি নাম হয়েছে কি ধরেন এই যে ফেস মাস্ক, এটা কার, এটা ধর জনসন এন্ড জনসনের ফেস মাস্ক, আচ্ছা আচ্ছা 2 প্লাই না 3 প্লাই, এরকম আছে না অনেক কিছু, এইরকম ডেসক্রিপশন দিবেন এখানে। এরপর বলতেছে কি প্রাইস, সেলস প্রাইস, আমি কত টাকায় বিক্রি করবো, ধরেন আমি এটা 30 টাকায় বিক্রি করবো, ঠিক আছে। এখন এই যে 30 টাকা যখন আমি সেল করব তখন এটা হিট করবে কোথায়, সেলস অফ প্রোডাক্ট ইনকামে এসে। কস্ট অফ গুডস হচ্ছে কেনার সময়, এটা ইনকামে আসবে না, এই টাকাটা আপনি সেল তো, বিক্রি তো, ধরেন 30 টাকা করে আমি 10টা বিক্রি করি 300 টাকা, এই 300 টাকা আমার পাবো কোথায়, আমি পাবো আমি এই চার্ট অফ অ্যাকাউন্টে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। জেরোর ক্ষেত্রে কি হয়েছে, জেরোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোড নাম্বারটা বসাই দিতে হয়েছে। এখানে যেমন ফিক্স এটা দেওয়া আছে, জেরোতে কিন্তু এটা দেওয়া ছিল না, জেরোতে ওই ইনকামের ওই যে 200 সেলসের 200টা কিন্তু বসাই দিতে হয়েছিল। আচ্ছা এরপর আসেন পারচেজিং, কেনার সময় ধরেন এটা কেনার ডেসক্রিপশন দিলাম, কোন কোম্পানি থেকে কিভাবে কিনছি, পারচেজ কস্ট কত, ধরেন আমার এটা পারচেজ কস্ট হচ্ছে 25 টাকা, তাইলে আমার একটা প্রোডাক্টের পারচেজ কস্ট দিতে হবে, সেলস কস্ট দিতে হবে, তাহলেই না ও প্রফিট এন্ড লস বের করতে পারবে। এখন আসেন 1 লট কিনছেন 100 টাকা দিয়ে, 100 পিস কিনছেন আপনি 20 টাকা দিয়ে, পরে 100 পিস কিনতে যায় দেখেন দাম বেড়ে গেছে 25 টাকা, তখন কি হবে, তখন নতুন করে এন্ট্রি দিবেন এবং তখন 25 টাকা রেটে এন্ট্রি দিবেন। আগের যে 100 পিস, সেই 100 পিস কিন্তু আপনার 20 টাকা রেটেই থাকবে। টোটাল 100 100 200 দেখাবে আপনার ইয়াতে, ইনভেন্টরিতে দেখাবে টোটাল, এটা হলো 20 টাকা কেনা, মানে 100 পিসের দাম হচ্ছে 2000, 25 টাকা কেনা, ওটা 100 পিসের হচ্ছে 2500, এই 4500 টাকা টোটাল ইনভেন্টরি আসলে দেখাবে, কিন্তু দুইটার রেট থাকবে ডিফারেন্ট, বুঝতে পারছেন? দ্বিতীয়টা আসছে, দ্বিতীয় পারচেজ রেট না না প্রথমটাই। আচ্ছা তাহলে ওনার বুঝতে সুবিধা হবে, এটা 20 আমরা যেটা বলছিলাম 20, তাহলে ওনার বুঝতে সুবিধা ও আচ্ছা 20। আচ্ছা এখন দেখেন এক্সপেন্স অ্যাকাউন্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, ওকে, এই অ্যাকাউন্ট থেকে আমার যাবে। এখন যদি আমি সেভ এন্ড ক্লোজ করি তাহলে এই প্রোডাক্টটা আমার সিস্টেমে এন্ট্রি হয়ে যাবে। এখন দেখেন, আচ্ছা এখন দেখেন আমি অ্যাড করলাম ফেস মাস্ক, আসলো আওয়ার সার্ভিস, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো থাকবে, যে আপনি চার্ট অফ অ্যাকাউন্টের ডিফল্ট পেয়েছিলেন না, এটা ঠিক আছে। এখন ধরেন এই ফেস মাস্ক আমার এখানে আছে কয়টা, 100 পিস আছে, স্টকে আছে, ইনভেন্টরিতে আছে, আমার প্রাইস হচ্ছে 30 আর আমার কস্ট হচ্ছে 20। এখন আসেন আমি আরেকটা এখানে দেখেন, যখন আমি এখান থেকে নিউ দিলে ও শুরুতেই বলছে সার্ভিস, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, বান্ডেলটা কিন্তু আমি বলতেছি, আমি ধরেন ইনভেন্টরি আইটেমই দিলাম, একটা নন ইনভেন্টরি দিব না। হবে। এই যে 25 নাম কি, এখন দুইটা নাম সেম হলে আবার হবে না, সেম নাম হবে, আইটেম তো একটা, আইটেম তো একটা, আমি ক্যাটাগরিতে যেহেতু আলাদা করে দিয়েছি। আমি এখানে নামটা একটু চেঞ্জ করলাম, আমি ফেজ 2 লিখলাম, সেকেন্ড ফেজে কিনছি। আমি যদি এরকম মানে আমরা যখন কেসি ক্যাটাগরিতে আলাদা করে দিই তাহলে কি দিবেছে? ক্যাটাগরিতে আলাদা না, ক্যাটাগরিতে আপনার, আচ্ছা সেটাও নিবে, ওইটার জন্য ভালো, কারণ কেস তো কেস না, আমি ওইটা নামে দিই। আচ্ছা ঠিক আছে, নাম সেম রাখি। আচ্ছা ইনভেন্টরি আইটেম, ক্যাটাগরি, স্যারের নাম মেনে নাই, নিবে কেমনি এটা মাস্ক লেখা ও ম্যাচ। তো নাম চেঞ্জ না করলে স্যার হবে কেমনি? দেখি, না হলে আবার চেঞ্জ করে দেবো, দেখি না অবশ্যই। ক্যাটাগরি রেখে দিয়েছিলাম স্টক, আর একটা নতুন ক্যাটাগরি অ্যাড করি, একটা ক্যাটাগরির নাম নেই ইনভেন্টরি, হ্যাঁ এটা ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, একই জিনিস ইনভেন্টরি আর স্টক তো একই, মানে এটা তো আমি খালি নামটা দিচ্ছি, এটা তো আর কোনো কিছু সিলেক্ট করতেছি না। তাইলে আমি ধরেন ক্যাটাগরি রেখে দিলাম স্টক, দিলাম আমি ইনভেন্টরি, ঠিক আছে, ক্লাস দিলাম না। আচ্ছা ইনফো, এখানে ধরেন আমি কিনছি হলো আগেটা কিন্তু 100, এখানে আমি কিনলাম ধরেন 50, এটা তো স্ট্রং, এটা নাই। ও সরি এটা 0 দিই না, 0 দিলে তো আবার আসবে না, তাহলে কোডে সব নিতে হবে। হ্যাঁ আমি এখানে 50 দিই, ধরেন 50,
অ্যাজ অফ ডেটের আগে দিয়েছিলাম 2021 সাল দিয়েছিলাম না, 21ই দিই। এটা দিলাম আমি 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। রিঅর্ডার পয়েন্ট 20টা দিলাম, ইনভেন্টরি আছে। আচ্ছা এইখানে আসেন সেলস প্রাইস দিলাম আমি 35, এটা আমার কেনা বেশি বুঝছেন, এটা দিলাম আমি 25। এর আগেটা ছিল 20 টাকায় কিনছি 30 টাকায় বেচছি, এটা আমি 25 টাকায় কিনলাম 35 টাকায় বিক্রি। নিচে সেভ তো স্যার হয়ে গেল। এই যে না না এই যে ক্যাটাগরি আলাদা, যে ক্যাটাগরি নিউরা দেয়া ক্যাটাগরি আলাদা। এখন এখানে একটা বিষয় হলো, বিষয়টা আমি নামটা কেন চেঞ্জ করতে বলতেছি, নামটা আপনারা একটু হলেও চেঞ্জ করবেন। এর কারণটা হলো যখন আপনি সিলেক্ট করবেন, ধরুন আপনার এটা আগের কেনা না পরের কেনা, কত টাকায় বিক্রি করতেছেন, এটা বোঝার জন্য আপনার নাম ডিসপ্লেতে কি দেখাবে, শুধু নামটা দেখাবে, যার কারণে আপনার নামটা একটু হলেও চেঞ্জ করে দিয়েন। তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আগের কেনা না পরের কেনা, অথবা পাশে ডেট লিখে দিবেন, যখন সেভ শো করবে। কিন্তু আমি না, শো করবে সেটা পরে, শুরুতে যখন আপনি সিলেক্ট করবেন। আমার সব থেকে ভালো উপায় হলো আপনি এডিট করেন, এডিট করে কি করবেন, এই যে এইটার পাশে দিবেন হলো না 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 ডেট লিখে রাখেন, তাহলে বুঝবেন যে এটা কোন ডেটে কেনা, বুঝছেন। এটা জানুয়ারিতে কিনা, এটা কোনটা দেখি, না এটা পরেরটা তো ফেব্রুয়ারিতে কিনছি। না স্টক আগে কিনছে, জানুয়ারি। এই যে দিলাম, হ্যাঁ সেভ করুন। দেখেন এইটা যখন আপনি পাশে একটা ডেট লিখে রাখলেন, তার মানে বুঝলেন যে এই ডেটে কেনা, তার মানে এটা রেট কি হবে কি না হবে সব আপনি জানেন। এটা আপনার অ্যাকাউন্ট বোঝার জন্য। কি এমন সব জায়গায় করা যাবে, এটা দিকে আপনি থাকবে তারা করবে না, এটা তো আপনার অ্যাকাউন্টস, আপনি যেভাবে করবেন সেভাবেই। আচ্ছা এখন আসেন, এইটা আমরা অ্যাড করা শিখলাম। এখন আসেন এই যে ড্রপ ডাউন থেকে, ব্যালেন্স শিটে যখন স্টক তোমার ব্যালেন্স শিটে যাবে না, এটা মাস্কে অবশ্যই একটু চেয়ারে দেখি ব্যালেন্স শিটে অবশ্যই ডাবল নাম্বার শো করে না সিঙ্গেল নাম্বার শো করে। রিপোর্ট এটা রিপোর্ট কই, রিপোর্ট দেখা যায়। ড্যাশবোর্ডে দেখি তো রিপোর্টটা কই। ও সরি, রিপোর্ট তো যেখানে আলাদা করা আছে, এই যে রিপোর্ট এখানে আলাদা করাই আছে। হ্যাঁ রিপোর্টে যাই, হ্যাঁ হ্যাঁ এটা ইউএস এর, তো এটা ইউএস এর ইন্টারফেস একটু আলাদাই। রিপোর্ট ম্যানেজমেন্ট রিপোর্ট নাকি স্ট্যান্ডার্ড রিপোর্ট, স্ট্যান্ডার্ড এই যে স্ট্যান্ডার্ড রিপোর্টে ব্যালেন্স শিট। হ্যাঁ ব্যালেন্স শিট। এখন আসেন এখানে বলছে কি অ্যাজ অফ 31 জুলাই, তার মানে আজকের দিন পর্যন্ত পুরোটাই আছে, তাই তো। কারণ আমরা কি দেখতে চাইছি বলেন তো, ইনভেন্টরি অ্যাসেট পুরোটাই আসছে। ইনভেন্টরি অ্যাসেট, প্রফিট এন্ড লসটা রান করে। হ্যাঁ না এখানে তো না, এখানে এসেট না, এক এটা 25, এখানে আসবে না, আপনার প্রফিট এন্ড লসের হ্যাঁ আমরা ইনভেন্টরি করবে না, ক্লোজিং স্টক থাকবে না, ক্লোজিং স্টকে কি আপনার ডিটেইলস থাকবে? ডিটেইলসের কথা বলুন। ভাই দাঁড়ান এই যে দেখেন আপনার দুইটাই আছে। হ্যাঁ ফেস মাস ওপেনিং ব্যালেন্স দুইটাই আছে, একটা হলো আপনার কত 1250, আর একটা হলো 2000, এই যে 3250, ঠিক আছে। এটা হলো ব্যালেন্স শিট। এরপরে আসেন আমরা রিপোর্ট থেকে স্ট্যান্ডার্ড রিপোর্টে যাই। ব্যালেন্স শিটে কিরকম আসছে? হ্যাঁ
ব্যালেন্স শিট এটা হ্যাঁ ব্যালেন্স শিটই তো আসবে। আচ্ছা এখন হলো প্রফিট অ্যান্ড লস না, ব্যালেন্স শিটটা আরেকবার দেখাচ্ছি আপনাকে, অসুবিধা নেই। প্রফিট অ্যান্ড লস কবে থেকে কবে? ওরে ভাই আমার এত কিছু দরকার নেই, এটা তো আসবে না। অপারেটিং ব্যালেন্স আছে আসবে না। দাঁড়ান। কিছু তো সেল করা হয় না। হ্যাঁ প্রফিট অ্যান্ড লস তো আসলে আসবে না। আচ্ছা ব্যালেন্স শিটেই এটা দেখছেন তো না? স্ট্যান্ডার্ডে যাই, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের কোথা থেকে আছে? ইনভেন্টরি অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেটে এই যে 3250 উপরে ক্লিক করছি, ক্লিক করার কারণে আপনার তখন এটা ডিটেল দেখাচ্ছে। এখন এটা কত 1 তারিখ থেকে, এইটা আমরা সিলেক্ট করছি কবে 2020 সালের ধরেন জানুয়ারি থেকে সিলেক্ট করলাম, আগে দিলাম সমস্যা নেই। মানে ওই ডেটে গেলে এই রিপোর্ট রান করলে দেখেন এখন ওই রেঞ্জের মধ্যে এই দুটো পাই গেছে। ঠিক আছে। ওকে এখন আসেন আপনারা এটা ইম্পোর্ট করবেন কেমনে? ওই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস আমরা তো ম্যানুয়ালি একটা করে করলাম, ইম্পোর্ট করব কি করে? ইম্পোর্ট করব হচ্ছে মাই অ্যাপে যাব, যাওয়ার পরে যাব এই যে সেলস অ্যান্ড গেট পেইড, এখানে যাব, গিয়ে নিচে এসে দেখবো যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন এই যে এই ড্রপ ডাউন থেকে না ইম্পোর্ট করি আমরা, এই যে ইম্পোর্ট ফ্রম সেলস চ্যানেল, আচ্ছা ইম্পোর্ট ফ্রম সেলস চ্যানেল তাদের বেসিক কোডটা দিলে আছে। এইটা দেখি তো, না এইটা না সেলস চ্যানেল, বেসটা অ্যাকচুয়ালি এই যে ব্যাচ ইম্পোর্ট, সরি এইটা। Let's go. আচ্ছা এখন দেখেন এখানে আপনাকে কি করতে বলতেছে, এখানে বলতেছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে দিতে। হ্যাঁ আর একটা জিনিস, ইম্পোর্ট সিএসভি অর এক্সেল ফাইল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আগের মতো যে ডাউনলোড পেয়ে যাবেন। আপনি ফরম্যাটটা ডাউনলোড করবেন, করে এই ফরম্যাটে আমার দেওয়া ইনফরমেশন বসায় এখানে ব্রাউজ করবেন। যদি এটা না করে এখানে যদি আপনি সবগুলো টাইপ করে করে বসাতে চান তাও হবে, বসায় খালি সেভ দিলেই সবগুলো আবার সেভ হয়ে যাবে, বুঝছেন? আগে ডাটা তো বসে না, আগে ডাটা তো থাকবে। এখন আপনাদেরকে আমি ডাটা দিই, সবগুলো দিলাম নাকি? এখন কেউ যদি খালি ওটা দেখে দেখে বস, আলাদা আলাদা না দিয়ে এক সিং করে দেবো। এক জায়গায় দিচ্ছি, না ওই যে সব আলাদা। আচ্ছা এখানে নামাই নেবেন। আচ্ছা এখন সবগুলোই দিয়ে দিলাম। এখন যদি কেউ আবার এই প্র্যাকটিস না করে এই যে এখানে যেমন আমারটা করা আছে এটা যদি আপলোড করে দেন, আমি যেমন একটু আগে দিলাম, তাহলে খালি আপলোডই করা হবে, শেখা হবে না, বুঝছেন? নন ইনভেন্টরি একটা নন ইনভেন্টরি সার্ভিস অফিস ছুটি নিছে না না অফিস যাবো, অসুবিধা নাই। বৃষ্টি হইতেছে তো। আচ্ছা নন ইনভেন্টরি একটা দেখাই দিই, প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা কেটে দিই। আজকে রেইনকোট আনি নাই, সকালবেলা দিকে রোদ, চিন্তা করলাম যে আজকে মনে হয় হবে না। মানে স্যার বিপদ তো আপনার বাড়ি জান এমনি জ্বর আছে না আজকে খবর আছে এখন আর কি করা। গাড়িটা রাইট নন ইনভেন্টরি আইটেম, হ্যাঁ আচ্ছা আমরা তাহলে ইনভেন্টরি অ্যাসেটে কত দেখছি 3250, তাহলে নন ইনভেন্টরি আইটেম যদি আমরা অ্যাড করি তাহলে কি 3250 বাড়বে? না না ওটাই থাকার কথা। আইটেম নেম ধরেন দিলাম হচ্ছে একটা টিভি, টিভি কিনছে অফিসের জন্য বলে দিই। নন ইনভেন্টরি আইটেম যোগগুলো এটা কোথায় যাবে? এটা তো অ্যাসেট হিসেবে অ্যাসেট এটা আমার ফিক্সড অ্যাসেটে যাবে আর আমার এক্সপেন্সে চলে যাবে, এক্সপেন্স টাকা চলে যাবে এক্সপেন্সে, খরচ ডাইরেক্ট। ক্যাশ থেকে আউট অফ এখানে ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি থাকবে তো মানে অ্যাসেট না ওটা হ্যাঁ। আচ্ছা ক্যাটাগরি এখানে দিলাম আমি অ্যাড নিউ, এটা দিই আমি নন ইনভেন্টরি। ক্লাস দরকার নাই আপাতত,
এখানে দেখেন পারচেজ, এখানে দেখেন সেলসই আছে কিন্তু পারচেজিং ইয়ার নাই। দাঁড়ান, আই পারচেজ ফ্রম দ্য ভেন্ডর, হ্যাঁ এইটা। এখন ধরেন এইটা তো আমার নন ইনভেন্টরি, এটা আমি করবো না, হ্যাঁ এই যে এইটা কস্ট ধরেন আমি দিচ্ছি যেটা 40,000 দিয়ে। এখন আমি ভেন্ডর, কোন ভেন্ডর, ধরেন আমি কিনছি হচ্ছে সান এন্টারপ্রাইজ থেকে কিনছি, হ্যাঁ না এটা তো কোথা থেকে দিছি এটা তো এখানে উল্লেখ আসতেছে না, পেমেন্ট প্ল্যান এটা তো পেমেন্ট এখনো হয় নাই। এইটা হচ্ছে আমি অ্যাড করতেছি, ঠিক আছে। কস্ট প্রাইস 7 ক্লোজ। এখন আসেন টিভি আসছে নন ইনভেন্টরিতে 40,000 কস্ট, এটা কিন্তু সেলস প্রাইস নাই, তার মানে এই কস্ট সরাসরি কোথায় চলে গেল, এক্সপেন্সে চলে গেল। স্যার আমি এখন সার্ভিস দুটো সিলেক্ট করে দিতে পারি না? সার্ভিস দুইটা সার্ভিস এসে আছে, এই দুইটা কি সিলেক্ট করে দিতে না, পারি? এই দুটো ডিলিট করতে পারবেন না। আওয়ার্স এবং সার্ভিস এটা ডিফল্ট। এখন তো সার্ভিসটা তো আমরা সেল করি, সার্ভিসে তো নন ইনভেন্টরি। সার্ভিস আলাদা, তোমার ওটা সার্ভিস নামে ইয়ে করতে হবে। স্যার নন ইনভেন্টরি হবে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। টেলিভিশন মানে স্যার ব্যালেন্স শিটে কোথাও যাবে? টেলিভিশন অবশ্যই যাবে, এক্সপেন্সে যাবে না। কোথায় গেছে স্যার? আপনার কারেন্ট আছে, থাকবে নন কারেন্ট আছে থাকবে অ্যাসেট। দেখি কই গেল, দেখি শুই দেখি, হ্যাঁ এখন আসেন ইনভেন্টরি অ্যাসেট কিন্তু যা তাই আছে, হ্যাঁ দাঁড়ান এটা এক্সপেন্সে আসবে, এক্সপেন্স আসে না স্যার তাহলে বাস স্যার এখানে তো 5,700 না, ওটা তো আমি ফিক্স বলে দিইনি। Accounts payable, এখানে আসছে নাকি একটু দেখে নিই। না, না এটা এটা যদি যাই স্যার তাহলে স্যার আরেক পাশে কোথায় আসবে তাহলে? এটা দেখার জন্য আমি বলছি। হ্যাঁ হ্যাঁ এটা আপনার নন কারেন্ট ইয়াতে আসার কথা। কারণ স্যার ডেবিট ক্রেডিট না মিললে তো আর হবে না। ওরে ভাই আমি তো বুঝছি, দাঁড়ান 40,000 ও আচ্ছা, এখানে তো একটা ঘটনা আছে। ঘটনা হলো আমি যখন 40,000 টাকার ইয়াতে দেখাইছি, ওইটা কি আমি কোথাও পেমেন্ট দেখাইছি? না, পেমেন্ট এটা আমি বললাম স্যার। তাই জন্য এখন কোথাও নাই, ওটা এখন কোথাও নাই। ওটা যখন আমি ওটা পারচেজ দেখাবো নন ইনভেন্টরিতে, এইটা কি করছি, এটা তো আসলে আমি মাত্র প্রোডাক্ট অ্যাড করছি, নন ইনভেন্টরিতে অ্যাড করছি, তাই না? মানে এই আইটেমটা যখন আমি পারচেজ দেখাবো তখন না ইম্প্যাক্ট মানে করবে। যখন আমি এই যে অ্যাড করছেন, লিস্টে অ্যাড করছেন। আমি এটা লিস্টে অ্যাড করছি, যখন আমি এটা পারচেজ করব তখন না এখানে ইম্প্যাক্ট করবে। লিস্টের যদি অ্যাডই করে থাকি তাহলে 40,000 টাকা কেন দিলাম? আর এটা প্রাইস 40,000 প্রাইস করে দিছি। ধরেন আমি তো এটা চার্ট অফ অ্যাকাউন্টে নিচ্ছি। না, কোনো চার্ট আমি নিচ্ছি না, সোজা কথা, টিভিটা আপনি এখনো কিনেন নাই। আমি এখনো কিনি নাই তো, আমি কেবল সেটাই আমি বলছি, যদি আমি না কিনে থাকি আমরা তো এর আগে তো প্রাইসের দরকার হয় না, যখন না, ওইটা তো ইনভেন্টরি অ্যাসেটের জন্য রে বাবা, টিভিটার দাম 40,000 টাকা কিন্তু কেনা হয় না। কেনা হয় না এখন। আর আর যেটা আপনি ফেস মাস্কের ক্ষেত্রে বলতেছেন না যে ওটা কেন আসলো, ওটা তো ইনভেন্টরিতেই দেওয়া আছে, এটা তো নন ইনভেন্টরি। বলছি স্যার, যদি ধরেন আমি একটা যে কোনো একটা আইটেম ধরে নিক করতেছি, হুম চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতেছি, হুম সেই ক্ষেত্রে প্রাইস দিচ্ছি কেন? এইটা আমি বলছি। আপনি এটা চার্ট অফ অ্যাকাউন্টে কেন অ্যাড করবেন? এটা তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা তো চার্ট অফ অ্যাকাউন্ট না। আপনার একটা প্রোডাক্টের এটা প্রাইস থাকবে না, মূল্য তো একটা থাকবে। এখন এটা আমার নন ইনভেন্টরি হওয়ার কারণে আমি এটা বিক্রি করবো না, আমি এটা কিনবো। এটা আমি 40,000 টাকা কিনবো, প্রাইস 40,000, এটা আমি কেবল আমার লিস্টে অ্যাড করছি। এটা যখন আমি কিনবো তখন এটা ইম্প্যাক্ট করবে। কিনতে গেলে আপনি 40,000 কম বেশি দিয়ে কিনতে পারেন। সেটা আমি তো ডিসকাউন্ট দিয়ে আমি কিনতে পারি, ওটা সমস্যা নেই। স্যার, এটা কোনো পার্চেজের ক্ষেত্রে কি ভেন্ডর লিস্টে ভেন্ডরকে অ্যাড করা কি জরুরি? সরাসরি আমি করতে
জানালে মাধ্যমে হ্যাঁ সেটাও করতে পারেন, সেটাও করতে পারেন। সবকিছু ইনভয়েসের মাধ্যমে আচ্ছা স্যার, কিছু সিস্টেম পাইতেছি না, বলেন। আমি জার্মানটা পারি, জার্মান দিয়ে সেটা ফাইনাল হইব? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা একটু পারচেজ করে টেলিভিশন তো আমরা পারচেজ করি। আচ্ছা ঠিক আছে, আমাদের টেলিভিশনটা পারচেজ করে আমরা দেখি টেলিভিশন দেখি তো আগে স্যার ব্যাংকে টাকা লাগাইতে হবে। ব্যাংকে টাকা নেই আর টাকা না থাকলে ওটা টাকা না থাকলেও পেমেন্ট করা হিসেবে চলে আসবে। লোন দিবে। আমরা ইয়ে থেকে ক্যাপিটাল থেকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আসবে আর হচ্ছে অ্যাসেটে আসবে। লিকুইডিটি ইনভেস্টমেন্ট দেখাবে লিকুইডিটি করব আর অ্যাসেট হচ্ছে সম্পদ দেখাবে। ওইটা কিনতে গেলে তো অবশ্যই টাকা চাইবে, টাকা চাইলে তো ইকুইটিতে ধরা যাবে। তখন ইকুইটি বলতে আপনার ইনভেস্টমেন্ট নিতে হবে তখন শুধু টাকা ওটা পুরো প্রবলেম হয়ে যায়, এটা কি বলি তাহলে এটা আপনি কিনবেন তাই তো, টিভিটা আমরা পারচেজ করবেন, এক্সপেন্স করে, এক্সপেন্স মানে সরাসরি কিনি আর কি। হ্যাঁ আচ্ছা, ভেন্ডরকে সান ইন্টারন্যাশনাল, সান এন্টারপ্রাইজ। এটাই স্যার বুঝে আমার একটু আপনি কি করলেন এর আগে? এই যে আপনি এখন টিভিটা পেয়ে গেছেন সরাসরি, অ্যাড না করতে হতো, এই মাঝখানে অ্যাড করে নিতে হতো, তাদের মাঝখানে দিয়ে। হ্যাঁ বলতেছি। আচ্ছা, পেমেন্ট অ্যাকাউন্ট কোনটার থেকে টাকা দিব? ওয়েলস ফার্গো থেকে দিলাম, টাকা না থাক সমস্যা নেই, মাইনাস দেখাবে, অসুবিধা নেই। ক্যাপিটাল নিয়ে সেটা ইয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা এটা ধরেন কিনছি আমি জানুয়ারি 2022 কথা। হ্যাঁ পেমেন্ট মেথড ধরেন আমি যেহেতু ব্যাংক থেকে দিয়েছি, ধরেন আমি চেক দিছি একটা, ঠিক আছে। এখন আসেন এই যে ক্যাটাগরি আর একটা হচ্ছে আইটেম ডিটেল। অ্যাকাউন্টে কিছু চেক দিলে পাস হয় না নাকি এরকম দেখছেন? আচ্ছা আপনি ক্যাশই দেন, সমস্যা চেক নেই। দিলে আবার পাস হয় না। চেক দিলে তো চেক দাম দিলে যে কেন? ক্রিয়েট করে থাকে আচ্ছা এর আগে মনে আচ্ছা ক্যাশই দেন, সমস্যা নেই। আচ্ছা এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, চেক দিয়ে মানে কি? এই যে এখানে যে আপনি টিভিটা পাইলেন নন ইনভেন্টরি, যেটা আপনি অফিসের জন্য কিনবেন, ওইখানে অ্যাড না করলে এখানে পাইতেন। এখানে রেট চলে আসছে 40,000। রেট তো আসবে, রেট দিস জন্যই তো আসবে। আমি যে কিনতে গেছি এখন যা দেখি 40,000 না, তখন কি করব? রেট চেঞ্জ করেন, এখন এটার দাম কত চাচ্ছেন আপনি? 50,000। কমান স্যার, চাইনিজটাই কিনেন না, 40-এর কম দেন। হ্যাঁ চাইনিজটাই কিনেন, 40-এর কম দেন। আচ্ছা আচ্ছা, দেন হোক না। দেন 30,000 দেন, হয়েছে। এখন দেখলেন আপনি রেট কমে কিনবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি আপনি এটা সেভ অ্যান্ড ক্লোজ দেন, হ্যালো, হ্যাঁ কারণ এটা না দেখলে আমি কীভাবে বলবো? আচ্ছা আমি 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 ক্লাসে তো ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ এখন আসেন, এখন রিপোর্ট দেখি। ট্রানজাকশন এটা নিচে একটা স্পেন রোবটটা, হ্যাঁ স্পেন রোবটটা বিক্রি করেছে। কোথায়? রোবটটা ওটা কত তারিখে ইয়ে করে? ওরা যে কোন তারিখে কিনা হয়েছে সেটা বলতেছে। 2025 এর ওখানে স্পেন স্ক্যানিং টাইম এখন এটা কোথায় আসবে? ব্যালেন্স শিট তাহলে সেটা আসবে দেখি। পেমেন্ট এটা এক্সপেন্স করছি তো, সরাসরি টাকা দিছি। জানেন তো দেওয়া স্যার বলেন বলেন বলেন, না বললে বুঝবো কেন? স্যার আর এখানে তো কোশ্চেন চেঞ্জ এসেছিল, মনে হয় একটু সময় লাগবে। না ডেট ঠিক আছে নাকি দেখুন স্যার। ও আচ্ছা 1/1/25 থেকে দিচ্ছি না। টিভি কিনলেন তো 22 সালে স্যার। কই আরো আগে না পাইলে স্যার একটু রিফ্রেশ করে না দেখেন কি হয়। না রিফ্রেশ মারা লাগবে না। 30 জুলাই 2025 আচ্ছা
আচ্ছা টোটাল ইকুইটি আচ্ছা আমরা একটু পার্চেজ ডেট ঠিক আছে নাকি ওটা 25 দেওয়া হয়েছিল? না 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 ওটা 21 দেওয়া হয়েছে। কেন আসতেছে না? অ্যাজ অফ ডেট ওইখানে এই কারেন্ট ডেট আছে দাঁড়ান টাকাটা কমছে না স্যার? পার্চেজে দেখাইছে 30,000 ওইটা পার্সেস 30,000 দেখাচ্ছে কিন্তু ওইখানে কোথায় প্রফিট অ্যান্ড লসে 30,000 টাকা আসছে তাই তো? না এখানে অ্যারোতে চাপ দিয়ে দেখেন তো কিছু আসে কিনা। এই যে এখানে তো আসছে আসবে এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখানে তো আপনি নন ইনভেন্টরি আইটেম জন্য এর আগেরটা কি ইনভেন্টরি আইটেমে কি প্রফিট লস আসছিল? আসে নাই, আসার কথা না। আসার কথা না। এটা তো নন ইনভেন্টরি এক্সপেন্স মানে আপনি খরচ করে ফেলতেন, এটা তো আগেই লসের খাতায় গেছে। এটা তো আপনি আসেন ব্যবহারের জন্য, এটা কারণ আপনার লস না। আচ্ছা এটা তো আপনি বিক্রি করবেন না। ইনভেন্টরি আইটেম তো স্যার আপনার লস আর মানে প্রফিট এন্ড লসে তো আসবে। আরে ভাই সেটা তো আসবে, সেটা বিক্রি করলে আসবে, কথাটা বুঝে নাই। সেটা আসবে বিক্রি করার পর, এখন তো আমরা বিক্রি করি নাই ওইটা, বিক্রি করলে আসবে বুঝছেন? ওটা আসবে প্রফিট ইনভেন্টরি আইটেম প্রফিট লসে আসবে যখন আপনি বিক্রি করবেন। পাঁচটা বিক্রি করলে ওই 100 টাকা থেকে ওই কস্ট অফ গুডস চলবে আর হচ্ছে 120 টাকা থেকে নিতে বুঝছেন? এখন নন ইনভেন্টরি আইটেমের ক্ষেত্রে কি হয়েছে? নন ইনভেন্টরি আইটেম কিন্তু আমার ইনভেন্টরি অ্যাসেটে আসে নাই, যার কারণে ওটা ব্যালেন্স সমান হয় নাই, এটা মাইনাস হয়ে গেছে। এই জন্য এটা আপনার এখন আমরা তো টিভি কিনলাম, টিভিটা তো অ্যাসেট অ্যাসেট। অ্যাসেট হিসেবে কিন্তু আমরা কিনছি। হ্যাঁ। এই যে ইনকাম স্টেটমেন্টে হিট করলো হ্যাঁ। তাহলে আমরা এটা অ্যাসেটে ট্রান্সফার করব, এটা কি হবে? সিস্টেমে দেখান নাই। মানে এটা অ্যাসেট হিসেবে দেখি। আমি তো আমার তো ও আচ্ছা অ্যাসেট হিসেবে এটা কোথায় আসলো তাই তো? দাঁড়ান। কিন্তু স্যার আমার প্রশ্নটা হলো স্যার এইখানে তো স্যার এক জায়গায় হিট করছে কিন্তু স্যার আমার আরেক জায়গায় তো হিট করতে হবে। সেই একই কথাই তো সেও বলতেছে, আমি সেটা বের করতেছি না। আরেক জায়গায় যায় নাই। আপনি এটা এডিট করে দেখেন না 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 দাঁড়ান দাঁড়ান, নন ইনভেন্টরি এখানে ভাই আপনাদের নন ইনভেন্টরির কথা বলতেছে। আপনারা সবসময় আপনারা চিন্তা করতেছেন কি ইনভেন্টরি হিসেব করে, যে আমার একটা তো গেল আর একটা কই। আমরা ভাবতেছি যে ইনভেন্টরি আইটেম মানে আমার হচ্ছে এখন আমি বলি 30,000 টাকা আপনার মাইনাস দেখাচ্ছে না, তার পরিবর্তে টিভিটা কই? এটাই তো কথা, তো এটাই 30,000 টাকা আমি খরচ করলাম, তার পরিবর্তে টিভিটা কোথায়? এটা না, আচ্ছা দেখি টিভিটা কই আছে। এটা তো স্যার এসকিউ হয় না নাকি? অ্যাক্টিভিটি এসকিউ হবে না। না এটা নন ইনভেন্টরি আইটেম তো। আচ্ছা দাঁড়ান, এক্সপেন্স আসছে আরেকটা আপনার পেয়েবল যে স্যার টিভি কি কাস্টমারের তো পেমেন্ট দেই না। স্যার টিভি কি যদি অ্যাসেট না কাজ পেমেন্ট দিয়ে দিছি, একবার এক্সপেন্স নগদ টাকা কিনছি। স্যার টিভি কি যদি ক্যাশ অ্যাসেট দেখতে চায়, ক্যাশ আউটে ওটা মাইনাস হয়ে থাকে। টিভি কি যদি অ্যাসেট দেখতে চায়, সেক্ষেত্রে তো যে আমাকে যে ইনভয়েসটা যখন করতে গেছিলাম এক্সপেন্সে, তখন আমাকে তো ক্যাটাগরিতে যেতে হবে। ক্যাটাগরিতে লেখা আছে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এইসব বিষয়। না দিদি ভাই যে টিভিটাতে চাচ্ছে যে অ্যাসেট না 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 টিভিটা কই আছে দেখি না, অসুবিধা কি? আচ্ছা এখান থেকে একটু চেক করে দেখি। হ্যাঁ হ্যাঁ বলবেন। এই যে আপনি টিভিটা যে খুঁজতেছেন, টিভিটা তো এই যে ইনকাম স্টেটমেন্ট যে ঢুকছে এই এক্সপেন্স হিসেবে তো ঢুকছে, তার মানে ওটা তো এক্সপেন্স হিসেবে আমরা তো টিভি তো পাইলাম, কিন্তু টাকাটা যে গেল, টাকাটা কোথায় গেল? টাকাটা ব্যাংক থেকে গেছে। ব্যাংকে তো আমার ব্যাংকে তো আমরা হিট করবে তো তাহলে 100% আপনি এই যে আপনি দেখেন যে টিভিটা খুঁজতেছেন, টিভিটা তো নাস্তা নিয়ে আসছি, নাস্তা খেয়ে ফেলছি, এখন তো আমার ইনকাম স্টেটমেন্ট এই যে আপনি দেখেন আপনার ব্যাংক কোনটা থেকে দিছি, ওয়েলস ফার্গো থেকে দিছি না? হ্যাঁ ওয়েলস ফার্গোতে দেখেন 250 টাকা ছিল ব্যালেন্স, এখন দেখা পুরোটা 30,000 টাকা হয়তো পুরোটা মাইনাস দেখাবে। 29,750 টাকা যদি মাইনাস থাকে তাহলে ঠিক আছে। এটা আছে, অবশ্যই আছে। ওটা তো অবশ্যই আছে, ওয়েলস ফার্গো কই না? ওটা এটা ওয়েলস ফার্গো ড্যাশ বোর্ডে যান, এটা সব বলবে স্যার। ড্যাশ বোর্ডে যান। ওই চলে আসে। পাইছেন? এই যে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে ওয়েলস ফার্গো ব্যাংকের অ্যাকাউন্টে আমার 250 টাকা ছিল না,
তাহলে বাকি যে অ্যামাউন্ট এই টাকাটা তো আমার ব্যালেন্স শিটে স্যার আমার এখন একটা কথা না ব্যালেন্স শিটে আগে আসবে কেন দাঁড়ান আমি বলি এখন ব্যালেন্স শিটে তো আমার ব্যাংক ব্যালেন্স আসবে তাহলে এখানে যদি আমার ব্যাংক ব্যালেন্স মাইনাস হয়ে যায় তাহলে অবশ্যই ব্যালেন্স শিটে আমার ওটা মাইনাস হয়ে যাবে রাইট এটা আমি আমি তো সেটাই বলতেছি আমি যাই কিনি না কেন আমি সেটা তো ব্যালেন্স শিটে অবশ্যই হিট করতে হবে হ্যাঁ বলেন এখানে কি এখানে ব্যাংক ব্যালেন্স লাইবিলিটিতে যান এখানে রিপোর্টিং এর সমস্যা এজন্য শো করতেছে না না 250 দেখাচ্ছে এই যে ওয়েলথ ফার্গো হ্যাঁ 250 তো দেখাচ্ছে এইখানে যদি ওই এইখানে তো মাইনাস দেখাবে তাহলে হবে না। এখানে তো মাইনাসই দেখানোর কথা কিন্তু এখানে আসে না এখানে এখনো স্যার আমার মনে হয় আপনি যে এখানে টিভিতে এন্ট্রি দিতেছেন ওইখানে এন্ট্রিতে কোনো একটা প্রবলেম হয়েছে। এন্ট্রিতে প্রবলেম হোক টাকা তো দিছি ওয়েলথ ফার্গো থেকে ব্যালেন্স শিটে ওয়েলথ ফার্গো থেকে মাইনাস দেখাবে না মাইনাস দেখুন বলেন এটা হচ্ছে তো এক্সপেন্স আমি যে কিনছি স্যার এটা তো আমি এক্সপেন্স করে খরচ করে ফেলতেছি কিন্তু এটা তো আমার একটা অ্যাসেট আমার তো এক্সপেন্স হবে না আমার যেটা হবে অ্যাসেট না এটা এটা যদি আপনি জার্নাল হিসাব করেন তাহলে হচ্ছে টেলিভিশন ডেবিট হবে নগদ আর ক্রেডিট হবে কিন্তু এটা তো আপনার নগদ টাকাতে চলে গেছে ব্যালেন্স শিটে তো এটা হিট করতেই হবে মাস্ট বি এটা সারা অ্যাসেটে না দিয়েই বোধহয় এত প্রশ্নটা আসতেছে আমার মনে হয়। না মেসেজে না দিয়ে কোনো সমস্যা নেই নন ইনভেন্টরি আপনি এন্ট্রি নন দিবেন না ইনভেন্টরি আমার খরচ হয়ে গেছে মানে নাস্তা খাইছি খরচ হয়েছে কিন্তু এই যে ব্যালেন্স শিটে এটার ব্যালেন্সটা তো চার্ট অফ অ্যাকাউন্টসে যে ব্যালেন্সটা মাইনাস 29,000 সামথিং শো করতেছে 750 সেটা তো এইখানেও দেখানোর কথা তাই না? আলাদা একটা রিপোর্ট রান করেন তো ওইখান থেকে ক্লিক করে 250 কিছু দেখা যায় কিনা দুইটা ডাবল এন্ট্রি তো হইলো। এটা শুধু ওপেনিং ব্যালেন্সটাই আছে ওপেনিংটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে না ওটা দেখাচ্ছে না এটা কেন দেখাচ্ছে না আচ্ছা এইখানে 20 থেকেই ডেট তো ঠিক আছে কিন্তু ডেট ঠিক আছে এখানে রেঞ্জ দেখাচ্ছে ব্যালেন্সটা কিন্তু আমার রেঞ্জ দেখাচ্ছে না ডেট রেঞ্জটা যেটা এটা কি দেখছেন না এই যে জানুয়ারি 2020 থেকে জুলাই 2025 এইটা কি এই ডেট রেঞ্জের মধ্যেই ট্রানজাকশন হ্যাঁ যখন ব্যালেন্স শিটের নিব ব্যালেন্স শিটে যখন রিপোর্টটা নিব ওখানে কি থাকবে না ব্যালেন্স শিটে তো আমি বলছি এটা তো এই ডেট রেঞ্জের মধ্যেই তো থাকার কথা এই ট্রানজাকশন তাই না 2021 সালে করছি 20 সাল থেকে দিচ্ছি তাহলে তো আসার কথা আমি যদি আগে নাও দেই তাও তো পরে থাকার কথা মাইনাস কারণ এটা তো ব্যালেন্স ট্রান্সফার হয়েছে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে না বিডিসিটি হয়ে যাচ্ছে ওকে সমস্যা নেই এটা এটার আমি ব্যাখ্যা বের করব একটু আমি কথা বলি নেক্সট ক্লাসে আমাদের কি হবে? নেক্সট ক্লাসে আমরা ট্রানজাকশনে যাব আপনারা আরেকটা দিন একটা অ্যাসেট এন্ট্রি দেন তো অ্যাসেট হিসেবে দেন অ্যাসেট অ্যাসেট হিসেবে একটা এন্ট্রি দেন এটা করতে প্রোডাক্ট হিসেবে দেব না অ্যাসেট হিসেবে অ্যাসেট হিসেবে কি এন্ট্রি ধরেন একটা স্যার একটা কম্পিউটার মানে সেই এন্ট্রিটা কি দিব আমি বলি আপনি প্রোডাক্ট আর সার্ভিস এন্ট্রি দিতে বলতেছেন হ্যাঁ ফিক্সড অ্যাসেট পারচেজ পারচেজ তো এখনো যায়নি সবাই কথা বলে ওইখানে ফিক্সড আমি বলতেছি একটা টেবিল আপনি শুনুন আমি বলি আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হলো পরের ক্লাসেরটা জানতে চাচ্ছেন আপনি একটু ওয়েট করেন পরের ক্লাসে যখন আমি যখন ট্রানজাকশনে যাব তখন এগুলো সব আপনি বুঝতে পারবেন আমি ট্রানজাকশনে যাই নাই এখন মাঝখান থেকে ট্রানজাকশন চলে আসতেছে এই ট্রানজাকশনে যাই নাই জন্যই ঝামেলা হচ্ছে এই কথাটা আমি প্রথম বলছি যে আমি যখন অ্যাড করতেছি চার্ট অফ অ্যাকাউন্টে তাহলে আমি ভ্যালুটা দিচ্ছি কেন একটু আমি দেখতে আমি বলছি না চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতেছি ভ্যালুটা দিচ্ছি ওপেনিং ব্যালেন্স হিসেবে দিচ্ছি কিন্তু বাকি যেগুলো এখন অ্যাড করছি এগুলোতে আমি একটা লেনদেন করি নাই যখন স্যার ব্যালেন্স শিটে আমি এই জিনিসটা কিন্তু একটু আগে বলছিলাম ব্যালেন্স শিটে তার ফিক্সড অ্যাসেটের অপশনই নাই স্যার মানে কারেন্ট অ্যাসেট শুধু আছে ব্যালেন্স শিটে আসবে আর ফিক্সড অ্যাসেট এই অ্যাসেটের এগেইনস্টে আসবে আপনার এখনো ওখানে দেওয়া হয়নি কোনো আইটেম যদি না কিনেন তাহলে ওখানে শো করবে শো করবে কেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ট্রানজাকশনে যাই ট্রানজাকশনে গেলে একটা একটা করে সব দেখাবো আমার প্রশ্ন কিন্তু ওই জায়গায় দিয়েছিল যে আমি একটা জিনিস অ্যাড করতেছি চার্ট অফ অ্যাকাউন্টে তাহলে ভ্যালু দিচ্ছি কেন কষ্ট নিয়ে না বুঝছো ভাইয়া ওই জিনিসটা কিন্তু ঘুরে আসলে আপনি আচ্ছা এইটা আপনারা চাচ্ছিলেন কি হোয়াটসঅ্যাপে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যা একটা একটা ভাই ফোন নাম্বার দিয়ে আপনাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না 6040 না আলাই যে সারাদিন সবাই সারাদিন যে মাঝার ভাই সারাদিন কাকে দিব নাম্বারটা হ্যাঁ দিন তো ওই যে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরে আল্লাহ এটা হোয়াটসঅ্যাপ ওপেন হতে এতক্ষণ লাগতেছে ভাই নাম্বার বলেন আচ্ছা মেসেজ গ্রুপে যে নাম্বারটা